ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম অনার্স কেমিস্ট্রি মাস্টার ক্লাসে। তো আমরা দেখতে পারতেছি যে আজকে এখানে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যা তার প্রথম লেকচার নিয়ে ডিসকাস করব। তার মানে আমরা অলরেডি ফিজিক্স ফার্স্ট পেপারের যতগুলো লেকচার ছিল সব শেষ করে আসছি। তোমাদের হয়তোবা এটার আগের যে চ্যাপ্টার ছিল, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস বা তার কাইনেটিক এনার্জি অফ আইডিয়াল গ্যাস, এর নামে তুমি বলতে পারো। এই ক্লাস তোমাদের আলিফ নেওয়ার কথা আমার স্টুডেন্ট। তো যাই হোক, তো তোমরা নিশ্চয় বুঝে আসছো যে আমরা যখনই গ্যাস নিয়ে কথা বলতেছি আমরা কিন্তু আদর্শ ধরে কথা বলতেছি। আমরা কিন্তু এখানে একবারও বাস্তব গ্যাস এই কথাগুলোকে উঠাচ্ছি না। এখন প্রশ্ন উঠতে পারে যে ভাই, আমরা বাস্তব গ্যাস বা আদর্শ গ্যাস কেন আলাদা করে ফেলতেছি? এই কথাগুলো কিন্তু তোমরা বিগত লেকচারে দেখে আসছো যে কোন কোন শর্তে গ্যাসকে আদর্শ বলা যেতে পারে আর বাস্তব গ্যাসের সাথে ওদের ডিফারেন্সটা কোথায়। খুব সিম্পল ভাষায় বললে, বয়েল, চার্লস, গেলুস্যাক, অ্যাভোগাড্রো তার যখন সূত্রগুলো মেনে চলবে তখন তাকে আমরা আদর্শ গ্যাস বলতে পারবো। কিন্তু বাস্তব গ্যাস এমনটা হয় না। সিম্পল রিজন গুলো কি, যে খুবই সিম্পল টার্মসে বলি, সেক্ষেত্রে হচ্ছে গ্যাসের কণাগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বা সামহাউ ইন্টারাকশন থাকে বাস্তব জীবনে, কিন্তু আদর্শ গ্যাস যখন বলবো আমরা ধরবো এমন কিছু থাকে না। অর্থাৎ আমরা গ্যাসের অভ্যন্তরের বিভব শক্তিকে নেগলিজিবল ধরে সামনে আগাবো বা তার নিজস্ব আয়তনটাকে শূন্য ধরে সামনে আগাবো, যদিও এগুলা সম্ভব না। তার কারণ কি, যদি কোনো বস্তু কণার আয়তন শূন্যই হয়ে যায়, ও তো নন এক্সিস্টেন্ট হয়ে যাচ্ছে। এটা তো যৌক্তিক না। কিন্তু আমরা ধরে নিতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে? যেমন ধরো, যদি আমরা সূর্যের কথা বলি, অনেকে একটা ভুল ধারণা পোষণ করে যে অতি নিম্ন চাপ আর অতি উচ্চ তাপমাত্রা হলেই নাকি আদর্শ গ্যাস বলা যাবে। তাহলে কি সূর্য কি আমি আদর্শ গ্যাস বলতে পারি? কারণ কি, সূর্যের তাপমাত্রা কত? মোটামুটি 15 কোটি ডিগ্রি সেলসিয়াস, এবং ওখানে তো চাপের কিছুই নেই বলতে গেলে। তার মানে কি সূর্য এখানে আমার এটা আইডিয়াল গ্যাস হয়ে গেল? তা অবশ্যই না। এখানে আরো অনেকগুলো ব্যাপার-স্যাপার জড়িত আছে। সেগুলো আমরা এখন ডিসকাশনে যাচ্ছি না। আমরা সিম্পল টার্মে থাকছি যে গ্যাসের মধ্যে কি এনার্জি থাকা উচিত। চ্যাপ্টার 10 থেকে ফার্স্ট পার্ট থেকে আমরা এতটুকু বসে আসছি, গ্যাসের ভিতরে গতিশক্তি থাকবে, তাকে ধরে আমরা সামনে আগাবো। এবং এই ওয়ার্ডটা মাথায় রাখো, গ্যাসের ভিতরে গতিশক্তি থাকবে। তার মানে কি, আমি তোকে বারবার ফোকাস করতেছি, গ্যাসের নিজের যা এনার্জি সেটা হচ্ছে গতিশক্তি। এটা পরবর্তীতে আমাদের এই চ্যাপ্টারে কাজে আসবে। সো আমি একটু আগে ইন্ট্রো কেন দিয়ে নিলাম, মানে শুরু করার আগে তোমার তো বোঝা উচিত দুই চ্যাপ্টারটাকে এইভাবে কেন রাখা হইলো, কানেকশনটা কি। পরীক্ষায় যখন টিচাররা কোশ্চেন করবেন, তারা তো বলবে না আমি এখান থেকে একটা কোশ্চেন দিব, ওখান থেকে একটা দিব। তার মনে চাইতেই পারে সেটা টপিক কি মিলে কোশ্চেন দিয়ে দিবে। আমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, তো দেখি আমরা যে এই চ্যাপ্টারে কি কি টাইপ বা কি কি টপিক আমাদের আছে। তো প্রতিবারের মতো শুরুতে আমি আগে একটু বুঝাই নিই যে কোথা থেকে আমাদের কি কি জিনিস দেখতে হবে। টোটাল দেখতে পাচ্ছি এখানে টাইপ বা টপিক আছে 9টা। বিশাল বড় জিনিস, এবং খুব কম চ্যাপ্টার আছে যেখানে প্রত্যেকটা টপিকই ভয়াবহ ইম্পর্টেন্ট বলা চলে। তার মধ্যে এইটা সেই একটা যার প্রত্যেকটা টপিকই ভয়াবহ ইম্পর্টেন্ট। কিভাবে বুঝবো? যদি আমরা গুরুত্বের ভিত্তিতে দেখি, অর্থাৎ প্রশ্ন বেশি আসছে তার ভিত্তিতে। তা দেখো তো তোমার এখানে এই যে প্রথম 4 টপিক এবং পরের 4 টপিক সবাই কিন্তু 3 স্টার করে পাবা। শুধু মাঝখানে একজন পড়ে গেছে 1 স্টার, নাম্বার 5। কিন্তু এটা মজার বিষয় কি, তুমি যখন এই নিচের 4টা টপিক বা উপরের 4টা টপিক নিয়ে কথা বলবা, যখন অঙ্ক করতে যাবা, তখন তোমার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে নিয়ে সামনে আগাইতে হবে। তুমি ওইটাকে ছাড়া ওই অঙ্কটার ফিলই করতে পারবা না যে হচ্ছেটা কি। সো এইজন্য আমরা এটাকে কোনো ঝামেলার মধ্যে ফেলবো না, বাট আমরা বলবো এটা একটা কনসেপ্ট যে আমাদেরকে হেল্প করে ডিসিশন নেওয়ার জন্য। একটা কাজ করি, প্রথম থেকে কি কি লাগবে কথাগুলো বলে যাই। সবার আগে খেয়াল করি, এখানে আমাদেরকে বিভিন্ন প্রকার স্কেল নিয়ে কথা বলতেছে। এটা কিন্তু লজিক্যাল। যেমন ধরো, আমার তাপমাত্রা কিভাবে মাপি? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র‍্যাঙ্কিন, রোমার, অনেক কিছু আছে, বিভিন্ন স্কেল আছে। কখন কোনটাকে নিচ্ছি বা কেন নিচ্ছি এটা বোঝা উচিত। এটার মেইন কারণটা হচ্ছে ব্যবহৃত অবস্থায় চলে আসছে, মানে প্রচলিত হয়ে গেছে জিনিসটা। আমরা বাস্তবিক জীবনে ব্যবহারিক ক্ষেত্রে কমনলি ডিগ্রি সেলসিয়াস দিয়ে প্রকাশ করতে পছন্দ করি, তাই এটা চলে আসতেছে। আবার রান্না করার ক্ষেত্রে বা ডাক্তারি কাজকর্ম করতে গেলে ফারেনহাইট প্রচলিত হয়ে গেছে, চলে আসতেছে জিনিসটা। কেউ আর চেঞ্জ করতেছে না, অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু যখন সায়েন্টিস্টরা কাজ করতে যাবে, তারা তো আর সেলসিয়াস, ফারেনহাইট বা এরকম নিয়ে কাজ করতে যাবে না। তখন তারা কি বলল? তারা বলল, আসো আমরা নিজে একটা স্কেল বানাই, যে স্কেল দিয়ে আমরা শুধুমাত্র সায়েন্টিফিক পারপাসে কাজকর্মগুলো করব বা ইঞ্জিনিয়ারিং পারপাসে কাজকর্মগুলো করব। সেটা হচ্ছে কেলভিন স্কেল। এবং এটার বিশেষত্ব কি ছিল?
এটা বিশেষত হচ্ছে কেলভিন স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 0 হবে, তার নিচে হওয়া যাবে না। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রাকে আমরা 0 কেলভিন দিয়ে প্রকাশ করব, এর নিচে আমরা এক্সিস্ট করব না। কিন্তু সেলসিয়াস বা ফারেনহাইটে নেগেটিভ মান হতে পারে। তার প্রথমে দেখব এই তিনটার মধ্যে কোনো সম্পর্ক বা কোনো রিলেশন আছে কিনা, এটা চেক দিব এবং দেখব কিভাবে এখান থেকে আমরা ম্যাথ সলভ করতে পারি, কনভার্ট করতে পারি। এটা তুমি অঙ্কের সাথে শিখে যাবা, খুবই ইজি, পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। এরপর পার্টটা হবে যখন আমরা তাপমাত্রা বুঝে গেছি, তখন আমরা তাপের আদান প্রদান হওয়ার ব্যাপারটাকেই চিন্তা করব, বা সিম্পলি তাপগতিবিদ্যার প্রথম সূত্র তোমরা হয়তোবা এটাকে এইভাবে দেখে আসছিলা, ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এভাবে পড়ে আসছো। এটা শক্তির নিত্যতারী সূত্রের একটা চেহারা, এটা আমাদের জন্য মাথায় রাখা বেশি ইম্পর্টেন্ট। যে ভাই দিন শেষে আমি যতটুকু এনার্জি দিব সেটাই তো আমি হয়তোবা অন্য কোনো চেহারায় ব্যাক পাবো বা অন্য কোনো রূপে সেটা রূপান্তরিত হয়ে যাবে। তোমার এখানে লস হতে পারে। লস কোন সেন্সে? তুমি ইউজ করতে পারতেছো না এই সেন্সে। যেমন ধরো আমরা যেটা ফ্যানের কথা বলি বা লাইটের কথা বলি, আমার যখন ইলেকট্রিসিটি ফ্লো হতে দিচ্ছি, আমি কি চাচ্ছি? শুধু লাইট জ্বলুক বা শুধু ফ্যান ঘুরুক। তার সাথে কি হয়? লাইটটা গরম হয়ে যায়, ফ্যানটা গরম হয়ে যায়। মানে কিছুটা এনার্জি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। সেটা আমরা চাই না। তাই আমাদের পার্সপেক্টিভে ওইটা লস, বাট শক্তির পার্সপেক্টিভে টোটাল এনার্জি যা ছিল আগে তাই আছে পরে, না সৃষ্টি হচ্ছে না ধ্বংস হচ্ছে, শুধু রূপান্তরিত হচ্ছে। তার মানে আমি যদি এই লসটাকে কমাইতে পারি, তার মানে কি আমার দক্ষতা বেড়ে যাচ্ছে, এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, সেটা বলতে পারো। বাট তুমি এখানে এটা বলতে পারো না তুমি শক্তি তৈরি করছো বা তুমি শক্তি নষ্ট করছো। এগুলা কিন্তু যৌক্তিক কথা একদম না। এটা আমরা এখানে দেখব। এবং স্ট্রিক্টলি মাথায় রাখবা যে আমরা সবকিছু কিন্তু এখানে অ্যাকচুয়ালি গ্যাসের পার্সপেক্টিভে ভাবতেছি। এখানে কিন্তু আমরা কোনো ওই ফ্যান বা পাখা বা ইলেকট্রিক্যাল সার্কিট ওদেরকে এখানে আনতেছি না। আমরা শুধু গ্যাসকে বা কার্যকরী বস্তু এখানে গ্যাসকে ধরে আমরা সামনে আগাচ্ছি। আচ্ছা, এরপরে খুব সুন্দর টপিক, মোলার আপেক্ষিক তাপ। এখান থেকে বেশ ভালো পরিমাণের এমসিকিউ বিভিন্ন পরীক্ষায় আসে, এবং শুধু এমসিকিউ না, এটা কিন্তু ম্যাথের ভিতরের একটা ছোট অংশের মধ্যেও কাজ করে, যে স্থির চাপে বা স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ এবং সেগুলোর মান কি বুঝায় বা কিভাবে তোমার প্রক্রিয়াকে এরা প্রভাব ফেলে, সেগুলো চিন্তা করার জন্য বেশ সুন্দর একটা কনসেপ্ট। এটা আমরা অঙ্ক করতে করতে থিওরিগুলো বুঝায় বুঝায় বেশ ইম্পর্টেন্ট। এবার যে বলি সবচেয়ে কমন জায়গায় প্রশ্ন হয় সেটা হইলো নাম্বার 4, সমষ্ণ, সমচাপ, সমায়তন প্রক্রিয়া। বিভিন্ন প্রক্রিয়ার জন্য বিভিন্ন প্রকার শর্ত আছে, মানে এই শর্ত সাপেক্ষে এইটা বা ওইটা হবে ওইটা। এই শর্তগুলো কি, তাদের মধ্যে সূত্রগুলো কি, সেগুলো দেখতে হবে। এবং তাদের সাথে আবার তাপগতিবিদ্যার এই প্রথম সূত্র কানেকশন কি সেটা আমরা ডিসকাস করব। এখান থেকে আমরা বিভিন্ন প্রক্রিয়ার গ্রাফগুলো নিয়ে কাজ করব, আর মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য কাজ কিভাবে হয় সেই জিনিসটাকে ফোকাসে ফেলবো। কারণ দিন শেষে মানুষ কি চায়, যে ভাই তোর আমি পয়সা দিছি তুমি কাজ কর। সোজা কথা হলো এইটা, যে আমি এনার্জি দিছি তুই আমার কাজ দে। কাজ যদি না হয় তোমার লাভটা কি হইলো? জিনিসটা এরকম যে তুমি তোমার লাভ ক্ষতি দিয়ে অ্যাকচুয়ালি আগাবা, মানে দক্ষতার দিকে তুমি অ্যাপ্রোচ করবা, তাকে তো কাজ হইতে হবে। সো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওই দিকে ফোকাস করব, যে কিভাবে কোন প্রক্রিয়া কেমনটা কাজ পাওয়া যায়, কোনটা আমার জন্য বেটার, কোনটা আমার জন্য লস, বা এগুলো বাস্তবেও সম্ভব কিনা, এগুলো আমরা ডিসকাস করবো এখানে। এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্টের মধ্যে একটা। ফাইন। এরপরে এতক্ষণ তোমরা প্রক্রিয়া সবই বুঝে ফেলছি। এবার এটাকে এপ্লাই করব কিসের ভিতরে? অবশ্যই একটা যন্ত্রের ভিতরে এপ্লাই করতে হবে। এখানে আমরা তাপীয় ইঞ্জিন বা হিট ইঞ্জিন নিয়ে ডিসকাস করব। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, হিট ইঞ্জিন আর কার্নো ইঞ্জিন অ্যাকচুয়ালি এক কথা না। তার কারণ কি? কার্নো ইঞ্জিন এটা ধরে নেওয়া হয়েছে, এটা হাইপোথেটিক্যাল যে এমনটা হলে ভালো হতো, মানে একটা আদর্শ ইঞ্জিনকে চিন্তা করা হচ্ছে, বাট বাস্তবে এটা সম্ভব না। অ্যাকচুয়ালি কার্নো, ওনার বাবাও কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন কার্নো ওই যুদ্ধে অংশগ্রহণ করেন, এবং ওখানে একদিনের মধ্যে উনি যে শহরের হয়ে যুদ্ধ করতেছিলেন, একদিনের মধ্যে জার্মান বাহিনী ওই শহর দখল করে ফেলতে পারছিল। তার কারণ তাদের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল, ম্যান পাওয়ার অনেক বেশি। তখন কার্নো সাহেব ভাবলেন
যদি আমাদেরকে এই যুদ্ধে জিততে হয়, তাহলে আমাদেরকে তো এখানে মানুষের শক্তি দিয়ে আমরা টিকতে পারতেছি না। কিন্তু যদি যন্ত্র বানাইতে পারি, যেই যন্ত্র অনেক অ্যাডভান্স হবে এবং অনেক কাজ করতে পারবে, তখন কি আমরা একটা যন্ত্র দিয়ে হয়তোবা অনেকগুলা মানুষকেও হারাইতে পারবো। এই কনসেপ্টটা ওই যুদ্ধের সময় থেকে তার মাথায় ঘোরা শুরু করলো এবং যেহেতু তার বাবাও ইঞ্জিনিয়ার ছিলেন, তো তার সুবিধায় উনিও অনেক কিছু অ্যাক্সেস ছিল, অনেক ইঞ্জিন বা অনেক রকমের কাজকর্মের সাথে। এইজন্য উনি পরে ডেভেলপ করলেন যে যদি এমন একটা ইঞ্জিন বানানো যায় যেখানে আমি যাই করতে বলবো খুব সুন্দরভাবে ঘুরে আগের জায়গাতে ব্যাক করবে। আমরা এখানে কথা না ভুল বুঝি। আমরা ভাবি কি কার্নোন ইঞ্জিন মনে হয় 100% এফিশিয়েন্ট, মানে যা দিব টোটাল কাজ পাবো। ব্যাপারটা এরকম না। কার্নোন ইঞ্জিন কখনোই 100% এফিশিয়েন্সি এর কথা বলেই নেই। কার্নোন ইঞ্জিনকে আদর্শ এইজন্য বলা হইতো যে যেই অবস্থা থেকে আমি কাজ করা শুরু করব, তুমি যতগুলাই ধাপে যাও, তুমি যা মন চায় করো, ঘুরে একই জায়গায় ব্যাক করতে পারবা। অর্থাৎ ঘুরে একই জায়গায় আসা, একই অবস্থায় আসা, এমন একটা জিনিস নিয়ে উনি কাজ করছিলেন। এই যে একই জিনিস একই জায়গায় বারবার আসা, এইটি অ্যাকচুয়ালি আমরা এনট্রপির ভিতরে পড়বো। এটাকে চাই তুমি তোমার রুম গোছায় রাখার সাথে কল্পনা করতে পারো। এভাবে জাস্ট আমি তোমাকে চিন্তা করাচ্ছি যে ধরো তোমার রুমটা এখন একেক জায়গায় বই, খাতা, টেবিল, চেয়ার, পানির গ্লাস, ক্যালকুলেটর রাখা আছে। জাস্ট এটা ওয়েতে রাখা আছে। এখন ধরো তোমার আম্মু তোমার রুমে আসলো, এসে বলল তুমি মারাত্মক অগোছালো। তো সে কি করবে? সে তার মতো নিয়ে নিজের মতো করে গুছায় রাখবে যেখানে, যেখানে তার পছন্দ হয়। কিন্তু চিন্তা করে দেখো রুমের ভিতরে যেই অবজেক্ট গুলোই ছিল সেগুলোই আছে। শুধু অবস্থানগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কি এই অবস্থানটাকে একটা ধরো কি বলতে পারি? এই অবস্থানটাকে আমরা চাইলে একটা বিন্যাস বা একটা সমাবেশ চিন্তা করতে পারি যে এইভাবে গুছায় রাখা আছে। তো প্রতিদিন যদি সে বারবার জিনিসগুলাকে একেক জায়গায় রাখে, একেকবার সে একেকভাবে সমাবেশ করতেছে না? বা আমরা ম্যাথের টাইমে বলতে পারি যে তুমি এখানে বিভিন্নভাবে সাজাচ্ছ। তো একই বস্তুকণাকে বা কয়েকটা বস্তুকণাকে কতভাবে সাজানো যায় এগুলা কিন্তু আমরা ম্যাথে দেখে আসা কথা। তাহলে এই সিম্পল জিনিসটা আমি ফিজিক্সের মধ্যেও নিয়ে আসতে পারি যে গ্যাসের ভিতরে সামগ্রিক অবস্থা কোনো প্রক্রিয়া শুরু হওয়ার আগে যেমন ছিল, প্রক্রিয়া শেষ হওয়ার পরেও ঠিক তেমনটাই থাকবে কিনা এইটা আমার চিন্তা করার বিষয়। এমন কিন্তু না যে অবজেক্ট গুলো ছিল সেগুলোই আছে কিনা, ঠিক সেভাবে আছে কিনা এটা হচ্ছে আমাদের মেইন চিন্তার বিষয়। সো এটা হচ্ছে সেই এনট্রপি। এটা লিটারালি অনেক কনফিউজিং একটা জিনিস এনট্রপি। এটা হুট করে মাথায় আনা বা চিন্তা করা এতটাও সোজা না। বা এটার ব্যাখ্যাগুলো চিন্তা করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তোমাদের সেন্সে বলি খুব ইজি করে, এটা হচ্ছে শক্তি রূপান্তরের যে অক্ষমতা, সেই ব্যাপারটাকে আমরা এখানে এনট্রপি দিয়ে প্রকাশ করতে পারি। অথবা এভাবে বলতে পারো যে তোমার দাদা একটা বাইক কিনছিলেন Honda, সেটা এতটাই দামি বাইক ছিল তখনকার আমলে সবাই এফোর্ড করতে পারতই না। ধরলাম। এখন সেই বাইক যদি আমি তোমাকে দেই, তুমি কিন্তু চালায় শান্তি পাবা না। তার কারণ কি? তখনকার আমলে ওইটা যতটা ভালো পারফর্ম করত, এখন আস্তে তার পারফরম্যান্সটা খারাপ হয়ে গেছে। তাহলে এই যে যন্ত্র আস্তে খারাপ হয়ে যায়, পারফরম্যান্স খারাপ হয়ে যায়, কেন হচ্ছে? এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা আসলে এনট্রপির মধ্যে চিন্তা করতে পারবো। যে তুমি দিনের পর দিন ওকে কাজ দিয়েই যাবা, আর ও তোমার শক্তি নিয়ে কাজ করেই যাবে, এমনটা হবে না। ওকে তুমি কাজ করাতে পারবা না। এমন এক সময় আসে যখন ও লিটারালি কোনো কাজ করতে পারে না। এই থিমটাকে আমরা এনট্রপির মধ্যে এনে চিন্তা করা শুরু করব। এইবার বাকি ২ টপিক হচ্ছে, একটা আমাদের রেফ্রিজারেটর এবং আরেকটা হচ্ছে তাপশক্তির রূপান্তর। অ্যাকচুয়ালি তাপশক্তির রূপান্তর এইটা তো আমরা সবগুলো টপিকের মধ্যেই চলে আনতে পারি। এটা নতুন করে আলাদা টপিক বলার কিছু নাই। কিন্তু কেন আমরা এখানে আলাদা টপিক করে রাখছি? তার কারণ অঙ্ক। পরীক্ষায় দেখা যায় যে এই তাপশক্তির রূপান্তরকে ধরে তোমাদের কিছু সিম্পল ম্যাথমেটিক্স সলভ করতে বলে। তাই আমরা ম্যাথ গুলো আলাদা করে করাই দিব। তাই আলাদা করে এখানে টাইপ বা টপিকের মধ্যে রেখে দিছি। ওকে? রেফ্রিজারেটর এটা কিন্তু বেশ সুন্দর একটা জিনিস। রেফ্রিজারেটর আর হিট ইঞ্জিনের মধ্যে সম্পর্ক পুরাপুরি উল্টা। যে হিট ইঞ্জিন কি করে? বেশি তাপ থেকে কম তাপের দিয়ে কাজ করে। মানে তোমার হচ্ছে হাই থেকে লো এইভাবে তাপের ফ্লো হয় এবং সে কাজ করে। বাট রেফ্রিজারেটরে উল্টা হয়। এখানে তোমার হচ্ছে লো থেকে হাই এইভাবে তাপের প্রবাহ হয়। ইজি করে বলি যে ফ্রিজের ভিতরে কি করে? বাতাসকে নিয়ে ঠান্ডা করে ছেড়ে দেয়। তারপরে আমাদের খাবারের ভিতর থেকে হিটটাকে বের করে আনে। মানে উল্টা গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় তাপে ফ্লো করাবো, এরকম একটা টেনডেন্সি আমরা দেখাই। তাই না? উল্টা হইতে কাজ করে। এটা আমরা খুব ভালো করে চিন্তা করব। কারণ এখান থেকে ভালো পোরশন দেওয়া যেতে পারে। একটা কথা মনে রাখবা যে রেফ্রিজারেটরের ভিতরে আমরা কিন্তু কর্মদক্ষতা বলে কোনো কিছু আনি না। যেটা আমরা আনি এটা হলো কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স।
ঠিক আছে? এটাকে আমরা কর্মদক্ষতা বলি না, এটাকে আমরা কার্যক্ষমতা বলি বা আরো অনেক নাম আছে। সিম্পলি আমরা সিওপি বা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স নাম দিয়েই জানতে চাই। এই সিওপি যত বেশি হবে এটার পারফরম্যান্স তত ভালো হবে। আদর্শভাবে হয়তো এটা ৪, ৪.৫ এরকম আমরা ধরে অঙ্ক করতে পারি। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এটা মোটামুটি ৫, ৫.৫, ৬ এর মধ্যে যেতে, যেতে অবস্থা খারাপ হয়ে যায়। এর উপরে আর যাইতে পারে না। মানে তুমি তো আর পারফরম্যান্স চাইলেই ইচ্ছামত বের করতে পারবা না। এটা তো আমাদের মাথায় রাখা উচিত। ঠিক আছে? তাহলে আমরা শুরুতেই মোটামুটি এই চ্যাপ্টারটা ওভারভিউ বুঝতে পারছি। কোথায়, কোথায় আমাদের কি পড়তে হবে। আচ্ছা, এটা বলে নেই যে তাপগতিবিদ্যার ২য় সূত্র যেন কি করব? এটা অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট। যেই কনসেপ্ট দিয়ে আমরা তাপগতিবিদ্যার ১ম সূত্রকে চিন্তা করতে পারি বা ১ম সূত্রে যে ল্যাকিংস গুলো আছে সেগুলোকে আমরা ফুলফিল করতে পারি। বা এভাবেও বলতে পারি তুমি যে কাজ করতেই থাকবা, করতেই থাকবা, এটা আদৌ সম্ভব কিনা বা এটা কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো আমরা ২য় সূত্রের মধ্যে আলোচনা করি। তাহলে অনেকেই তোমার দেখে মনে হতে পারে যে তাপগতিবিদ্যা তাহলে আমার সূত্র কয়টা? ২ টা। ১ম সূত্র আর ২য়। এটা ভুল কথা। তাপগতিবিদ্যার সূত্র ৩ টা। ০তম সূত্র, ১ম সূত্র এবং ২য় সূত্র। তো একটা কাজ করি, আমরা আজকে যে টপিক গুলো পড়বো ১ এবং ২ এগুলোর কথা বলি এবং তার শুরুতে একটু রিমাইন্ডার দেই। আমি মাত্র বলছি তাপগতিবিদ্যার সূত্র কিন্তু ৩ টা। ০, ১ম, ২য়। তাহলে কোথায়? আমি লিখিনি কেন একবারও বা স্লাইডে কেন লেখা নাই যে তাপগতিবিদ্যার ০তম সূত্র? এটা এইজন্য লেখা হয় নাই, আমি তোমাকে থিওরি দিয়ে বুঝায় বলি, তাহলে বুঝতে পারবা। তার আগে একটু আমরা দেখে নেই যে মোটামুটি কোন, কোন বছর এখান থেকে কি, কি প্রশ্ন আসছিল। ঢাকা ভার্সিটি ১৭-১৮ পরে আর কোনো প্রশ্ন নাই। কিন্তু এগ্রিকালচারাল গুচ্ছ বা ধরো রাজশাহী ইউনিভার্সিটি মোটামুটি রিসেন্ট টাইমে কিন্তু কোশ্চেন গুলো দিয়ে যাচ্ছে। রিটেন প্রবলেম আসে নাই, বাট এটা কোনো ইস্যু না। যে কোনো মোমেন্টে আসতে পারে। ঠিক আছে? তাহলে কাজ করি, ১ম এ আমরা একটু এই চিত্রটা ভালো করে দেখার চেষ্টা করি। দেখো এ, বি, সি ৩ টা বস্তু আছে এখানে। তুমি হয়তোবা এখানে কালার দেখে ফিল করতে পারতেছো সি সবচেয়ে বেশি গরম, তারপরে বি কম গরম এবং সবচেয়ে কম হচ্ছে এ। মানে ঠান্ডা, হালকা গরম এবং সবচেয়ে বেশি গরম। এই ৩ টা বস্তুকে আমি যখন টাচ করে দেব, এই যে এ আর সি এর মধ্যে দেখো এখানে স্পর্শ হয়ে আছে, বি আর সি এর মধ্যে স্পর্শ হয়ে আছে। তার মানে অ্যাকচুয়ালি আমি যদি এটাকে অনেকক্ষণ ধরে রেখে দেই তখন কি হবে? এই ৩ টা বস্তু অ্যাকচুয়ালি পরস্পরের সাথে সংস্পর্শে আছে। এটাকে বলতে পারি আমরা তাপীয় সংস্পর্শ। ঠিক আছে? তখন কি হবে? কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে যে ভাই যেটা বেশি গরম ঠান্ডা হয়ে আসবে। আর যে ঠান্ডা সে গরম হয়ে যাবে। সিম্পল কমন সেন্স না? এই জায়গাতেই আমাদের ০তম সূত্র লুকায় আছে। আচ্ছা, চিন্তা করা যাক এই ভাই জিনিসটাকে। ধরলাম আপাতত বুঝার সুবিধার্থে আমরা ২ টা বস্তু নিচ্ছি। একটা হচ্ছে আমাদের বস্তু এ এবং আরেকটা হচ্ছে আমাদের বস্তু বি। ধরা যাক এইভাবে যে এ বস্তুর যে তাপমাত্রা এটা হচ্ছে ৩০°C আর বি বস্তুর যে তাপমাত্রা ধরলাম এটা হচ্ছে ৪০°C। এখন তাপমাত্রা বেশি না তাপমাত্রা কম এটা আমি কিভাবে বুঝি? টাচ করে বুঝি। যখনই কোনো বস্তুকে টাচ করলে বেশি গরম ফিল হয় তার মানে তাপমাত্রা বেশি। আর যখন কম ফিল হয় তার মানে ওর তাপমাত্রা কম। তাপমাত্রা অ্যাকচুয়ালি একটা ইন্ডিকেটর যে ওর ভিতরে অণু পরমাণুগুলোর কম্পনের কি অবস্থা। এটা একটা ইন্ডিকেটর। মানে আমরা হাত দিয়েই বুঝতে পারি এটা কেমন হতে পারে। কিন্তু সেখান থেকে তুমি ডিরেক্টলি তাপশক্তির মান বের করতে পারবা, জিনিসটা এতটাও ইজি না। ধরে নেওয়া যাক ৩০°C তাপমাত্রার এই বস্তুর মধ্যে এনার্জি যেটা আছে মানে তাপশক্তি যেটা আছে ধরে নিলাম এটা 21 জুল। আর ৪০°C এর মধ্যে যে তাপশক্তিটা আছে এটা আমরা ধরে নিচ্ছি যে এটা 15 জুল। তাহলে দেখো তাপমাত্রা বেশি হইলেই যে তার ভিতরে শক্তি বেশি ব্যাপারটা কিন্তু এমন না। না হইতেই পারে। এটা কোনো ম্যাটার করে না। যদি আমরা এখন এই ২ টা বস্তুকে পরস্পর টাচ করায় দেই, অর্থাৎ যদি আমরা তাপীয় সংস্পর্শে আনি, এই যে এইভাবে সংস্পর্শে আনি, এবার তুমি চিন্তা করো তো কি হওয়ার কথা? তাহলে এ বস্তু আর বি বস্তুর মধ্যে যেহেতু তাপমাত্রার একটা ব্যবধান আছে, তার মানে এদের মধ্যে একটা তাপের আদান-প্রদান হবে। কিভাবে হবে? বেশি তাপমাত্রার বস্তু হতে কম তাপমাত্রার বস্তুর দিকে একটা তাপের প্রবাহ হতে হবে। তার মানে তাপের প্রবাহ হওয়ার পূর্ব শর্তই হচ্ছে তাপমাত্রার ব্যবধান।
ডান দিকে 40°C, বাম দিকে 30°C। বেশি তাপমাত্রা হতে কম তাপমাত্রার দিকে তাপের প্রবাহ হবে। আজীবন হবে, চলতেই থাকবে? না, আজীবন হবে না, চলতেও থাকবে না। ডিপেন্ড করে যতক্ষণ পর্যন্ত তাপমাত্রার পার্থক্য আছে। কিন্তু একটু আগে দেখো তো আমরা কমন সেন্সে কি বলতেছিলাম? ২ টা হোক, ৩ টা হোক, যতগুলাই বস্তু হোক, যখনই টাচ করাবো ও অত ধীরে, ধীরে একটা তাপমাত্রার চেষ্টা করে গরমটা ঠান্ডা হয় এবং ঠান্ডাটা গরম হয়ে যায়। তার মানে এই ৩০ আর ৪০°C তাপমাত্রার বস্তুটাকে যখন আমরা টাচ করায় দিলাম, তাপীয় সংস্পর্শে আনলাম, এরা ধীরে, ধীরে সাম্যাবস্থার দিকে যাওয়ার চেষ্টা করে। সেই তাপমাত্রা কত হবে? আমি যদি এই ৩০ আর ৪০ ২ জনকে গাণিতিক গড় করি তাহলে কত হচ্ছে? ৭০/২ ৩৫°C। তার মানে যতক্ষণ না পর্যন্ত এই ২ টা বস্তুর তাপমাত্রা ৩৫°C আসতেছে ততক্ষণ পর্যন্ত এদের মধ্যে এই ফ্লো হতেই থাকবে। ব্যাপারটা এমনই, যতক্ষণ তুমি কারণ দিবা ততক্ষণ তুমি ফ্লো পাবা। বিভব পার্থক্য প্রয়োগ করলে ইলেকট্রনের ফ্লো হয়, চার্জের ফ্লো হয়। তো এইভাবে তাপমাত্রা পার্থক্য দিলে তাপের প্রবাহ হয়। ডাজন্ট ম্যাটার কার কাছে বেশি কার কাছে কম। যেমন ৪০°C এর ভিতরে তাপশক্তি কম ছিল, দেখার বিষয় না। দেখার বিষয় হলো ও দিতে আগ্রহী কিনা, ওর তাপমাত্রা বেশি কিনা। ডান, হয়ে গেছে। কথা বুঝতে পারছি? অর্থাৎ আমরা এইটা ইন্ডিকেট করতেছি তাপীয় সংস্পর্শে আসলেই এরা সাম্যাবস্থার দিকে ধাবিত হয়। অর্থাৎ এদের তাপমাত্রাগুলো ব্যালেন্স হওয়ার চেষ্টা করে। তাহলে এখন যদি আমাদের বস্তু এরকম এ আর বি এই চিত্রের ন্যায় এ আর বি ২ টা না হয়ে এ বি সি ৩ টা হয়, কি যায় আসে? একই তো কথা। তার মানে এখানে সময় চিন্তা করা দরকার আছে এইভাবে যে যদি আমি এই চিত্র হতে দাবি করি যে ভাই দেখেন আমি কিন্তু এ আর সি কে এখানে টাচ করাই দিছি। তার মানে সময় লাগলেও কোনো একটা মোমেন্টে এ আর সি তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে এবং কোনো একটা মোমেন্টে এই পাশের বি আর সি এরা কিন্তু তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে। তাহলে এ আর সি সাম্যাবস্থায় আছে, বি আর সিও সাম্যাবস্থায় আছে। তার মানে এ আর বি যদি টাচ এখানে নাও করা থাকে টেনশন নাই। তার মানে এই এ আর বিও ইনডিরেক্টলি সাম্যাবস্থায় চলেই আসছে। এটাকে আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলতে পারি। যে যদি ২ এর চেয়েও বেশি ৩, ৪, ৫ আমি ধরলাম ৩ টা। ৩ টা বস্তু পরস্পর তাপীয় সংস্পর্শে এই যে এই জায়গাতে টাচ করা আছে, এই জায়গায় টাচ করা তাপীয় সংস্পর্শে যদি থাকে, ১ম ২ জন সাম্যাবস্থায় আসলো, পরের ২ জন সাম্যাবস্থায় আসলো। তার মানে ১ম আর ৩য় বস্তু সাম্যাবস্থায় আসতেই হবে। ম্যাথের মতো বলা যায় A = C, B = C হলে A = B হইতেই হবে। কথা বোঝা গেছে? এটা কই কাজে লাগাবো? এই 0th ল বা শূন্যতম সূত্র। একবার চিন্তা করো তো, যখন আমরা কোনো বস্তুর তাপমাত্রা মাপতে চাই তখন আমরা কি করি? 0th ল বা শূন্যতম সূত্র। আগে বলো তাপমাত্রা যখন মাপতে তখন কি করি? থার্মোমিটার ইউজ করি। হাত দিয়ে তো ধরে বলতে হয় ভাই গরম বা ঠান্ডা। মান কত? বুঝবো কেমনে? লাগবে আমাদের থার্মোমিটার। ধরা যাক এই কলমটা একটা থার্মোমিটার এবং ধরে নিচ্ছি যে কারো জ্বর আসছে বা আমার বডির টেম্পারেচার কত আমি মাপতে চাই। এটাকে যে আমি মুখে দিয়ে দেই, তখন কি হবে? আমার বডির যে টেম্পারেচার এই থার্মোমিটার ফিল করবে এবং ফিল করে একটা দাগ পর্যন্ত উঠবে। উঠাকে বোঝাবে যে ভাই আপনার বডির এখন টেম্পারেচার এত। যদি সেই টেম্পারেচারটা ১০০° ক্রস করে তখন বলতে পারি আমার জ্বর আসছে। বাট ১০০° কি? সেলসিয়াস না কেলভিন? এটা বলতে হবে না? ১০০°C মানে চিন্তা করতেছো? পানি তো ফুটে বাষ্প হয়ে যায়। তাহলে কোনো ব্যক্তির যদি বডির তাপমাত্রা ১০০°C হয়, ওর ব্লাড ফোটা শুরু করবে, ও তো গায়েব হয়ে যাবে। সম্ভব না। তার মানে ১০০° ফারেনহাইট। কারণ কি বলছিলাম মনে আছে ক্লাস শুরুতে? ডাক্তাররা ফারেনহাইট ইউজ করতে পছন্দ করে বা যারা রান্না করে তারা পছন্দ করে। বাট নরমাল ক্ষেত্রে আমরা সেলসিয়াস পছন্দ করি। ঠিক আছে? তার মানে এটা বুঝতে পারতেছি যে এই যে আমি তাপমাত্রা মাপতেছি এটা কিন্তু শূন্যতম সূত্রকে ফলো করে হচ্ছে। কিভাবে হইলো? লজিক্যালি ভাবো যে ধরলাম এটা একটা বস্তু, এ আমার থার্মোমিটার। যদি টাচ করায় দেই, এদের মধ্যে কি তাপের আদান-প্রদান হচ্ছে? ততক্ষণ পর্যন্ত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এটার এবং এটার তাপমাত্রা সেম হয়ে যাচ্ছে। তার মানে থার্মোমিটার তাপমাত্রা আর এই বস্তুর তাপমাত্রা সেম দেখাচ্ছে। তাই আমরা মাথায় রাখবো এইভাবে যে থার্মোমিটার কিভাবে তৈরি করা হয়েছে? যে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে তো তুমি ডিরেক্টলি উত্তর দিবা থার্মোমিটার তৈরি করার বেসিক যে প্রিন্সিপল বা নীতি এইটা হইলো
তাপীয় সাম্যাবস্থায় আসা, এবং সেটা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকেই ইন্ডিকেট করে। আশা করি এই যে এতক্ষণ চিল্লাফাল্লা করলাম, থিম বুঝতে পারছো যে আমি আসলে চাচ্ছিটা কি। আমি ধীরে ধীরে তাপমাত্রা থেকে তাপের প্রবাহ, যন্ত্র এগুলাকে রিলেট করতেছি। ফাইন। তাই চলো আমরা এখন একটা থার্মোমিটারের ব্যাপার বোঝার জন্য এই ফিগারটা দেখতে পারি। এখানে আমাদেরকে কেলভিন, সেলসিয়াস, ফারেনহাইট এই ৩টা স্কেলকে কম্পেয়ার করে দেওয়া আছে। এর মানে এই না এর বাইরে কিছু নাই, এর বাইরেও বহুত কিছু আছে। বাট তোমার সিলেবাসে তো নাই, তো এইজন্য আমরা আর ওগুলো নিয়ে কথা বলতেছি না। সমস্যাটা হইলো এই যে ভাই আমি কিভাবে বুঝবো এই স্কেল গুলা ঠিকঠাক বলতেছে? কারণ খেয়াল করে দেখো, একেকটা মোমেন্টে তারা কিন্তু একেকটা টেম্পারেচার বলে। একটা মোমেন্ট মানে কি? একটা ডেফিনিট ঘটনা। এই যে যখন ধরো বরফটা গলে পানি হচ্ছে বা পানি জমে বরফ হচ্ছে, সেই মোমেন্টে ডিগ্রি সেলসিয়াস বলতেছে এই মানটা 0, সেই মোমেন্টে ফারেনহাইট বলতেছে মানটা 32, এবং এই পাশে কেলভিন বলতেছে মোটামুটি -273। তাহলে আমি বুঝবো কিভাবে যে তোমরা যে ঠিক বলতেছো? আমি ট্রাস্ট করবো কিভাবে? এই ট্রাস্ট করার জন্য বা এটাকে বুঝার জন্য যে জিনিসটা বুঝতে হয়, থার্মোমিটার বানায় কি দিয়ে বা কিভাবে বানায়, এটা বুঝার জন্য যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে স্থির বিন্দু, অর্থাৎ যেটা ফিক্স থাকবে। এটা দেখার জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে প্রকৃতিতে যেই ঘটনাটা ঘটবেই, যেমন পানি একটা নির্দিষ্ট তাপমাত্রাতেই জমে বরফ হয় বা বরফ একটা নির্দিষ্ট তাপমাত্রায় গলে পানি হয়। ঠিক একইভাবে এখানে দেখো এই পানিটাও কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা যেটা ওই মোমেন্টে পৌঁছাইলেই বাষ্প হয়ে যাবে বা বাষ্প ঠান্ডা হয়ে পানি হবে। তাহলে এই ঘটনা আর এই ঘটনা এরা দুইটা কিন্তু স্থির ঘটনা। মানে তুমি যখন যে কোনো টেম্পারেচারে এটাকে ঘটাইতে পারবা না, ওই নির্দিষ্ট মোমেন্টেই হইতে হবে। এটা স্থির তাপমাত্রা। এখন স্থির বলতে আরো সুন্দর করে এটাকে বলতে পারি আমরা বরফ বিন্দু। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বরফ বিন্দু, আর তোমার উপরে এটা হচ্ছে আমাদের বাষ্প বিন্দু। বুঝতে পারছি? বরফ বিন্দু আর আমাদের বাষ্প বিন্দু। তাহলে আমি যেটা কাজ করি, স্কেল বানাবো। যেকোনো স্কেল মানে যেকোনো থার্মোমিটার বানাবো, এবং আমি মাথায় রাখবো যে এই ২ টা মোমেন্টে বাষ্প হওয়া আর বরফ হওয়া, এই ২ টা মোমেন্টে প্রত্যেকটা স্কেলকে আমরা বসায় বসায় দেখবো কে কত বলে। তখন দেখা যাবে যে ফারেনহাইট যখন ৩২ বলে, তখন ডিগ্রি সেলসিয়াস 0 বলে, তখন কেলভিন ২৭৩ বলে। বলুক, যে যার মতো বলুক, মানে হিন্দি, আরবি, চাইনিজ, উর্দু বলুক গা। কথার মিনিংটা তো সেমই আছে। আমার মিনিং সেম থাকলেই তো হইল। ঠিক একইভাবে যখন বাষ্প হবে তখন কেলভিনে ৩৭৩, সেলসিয়াসে ১০০, ফারেনহাইট ২১২, এবং এই ২ টা মান কিন্তু কখনোই বদলাবে না। মানে ঊর্ধ্ব স্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দু এটা কিন্তু কখনোই বদলাচ্ছে না। হয়তো স্কেলের মান বদলাচ্ছে বা স্কেলের এই ৩২ আর ২১২ মাঝখানে কতগুলো ভাগ বদলাচ্ছে সেটা তো আমার ইচ্ছা। কারণ কি আমি বানাইছি ফারেনহাইট স্কেল, আমার মন চাইছে আমি দিব। তোমার মন চাইলে তুমি আরেকটা বানাও। হয়তো তোমার এই স্টার্টিং ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে, এই মোমেন্টের ভ্যালু গুলো বা ভিতরে ভাগ সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একটা মুহূর্তের যে টেম্পারেচার তা কিন্তু বদলাবে না, তাই না? তার মানে আমি যে এখানে যে কোনো একটা মোমেন্টের টেম্পারেচারকে বের করে যাই। সাপোজ এই যে একটা মোমেন্টে বডির তাপমাত্রাই না হয় আমি বের করতে যাব, তখন দেখলাম যে আমাকে ফারেনহাইট স্কেলে বলতেছে মোটামুটি ১০০-র কাছাকাছি। এই কথা মানে কি তুমি কিন্তু এখন জ্বরের দিকে আক্রান্ত হওয়া শুরু করছো। কারণ তোমার এখন এখানে বডি টেম্পারেচার মোটামুটি ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর এই পাশে হচ্ছে মোটামুটি ধরো ৩১০ এর আশেপাশে। কারণ তোমার এখন বডিতে কিন্তু জ্বর আসতেছে। তার মানে আমি কিন্তু একটা ডেফিনিট মোমেন্টকে ডিফারেন্ট স্কেল দিয়ে ডিফাইন করলে ডিফারেন্ট ভ্যালু পাইতেই পারি। কিন্তু ২ টা স্থির বিন্দুর সাপেক্ষে এইটা মনে রাখতে হবে যে আমরা ২ টা স্থির বিন্দুর সাপেক্ষে এই বেসিক স্কেলটাকে ডিফাইন করাইছি। এবং কিভাবে করতাম? আমরা এটাকে এভাবে করছি যে যেই মোমেন্টের ভ্যালু জানতে চাও আর আমাদের নিম্ন স্থির বিন্দু, এখানে একটা ঘরের ডিফারেন্স আছে, আর ঊর্ধ্ব স্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দুর মধ্যে একটা ডিফারেন্স আছে। এইটাকে আমরা অনুপাত করে করে আগাইতে পারবো। এ কথা মানে হচ্ছে যে আমরা সেলসিয়াস স্কেলকে নিয়ে লিখি যে কোনো মোমেন্টের টেম্পারেচার সি, আর তোমার নিচের টেম্পারেচার মানে যখন বরফ গলবে বা বরফে কনভার্ট হবে তোমার হচ্ছে 0। এখানে 0, পানি বাষ্প হবে ১০০ তে আর তোমার বরফ হবে 0 তে। এইভাবে ঠিক একইভাবে F - ৩২
ডিভাইড বাই 212 মাইনাস 32 সমান সমান কে মাইনাস 273 ডিভাইড বাই 373 মাইনাস 273। এভাবে লিখতে পারি আমরা যে যতটুকু জানতে চাও সেই পর্যন্ত ডিফারেন্স আর টোটাল ডিফারেন্স মানে ঘরের ব্যবধান, এটাকে আমরা মৌলিক ব্যবধানও বলে থাকি। সেটাকে সুন্দর করে লেখা যায় c/5 f মাইনাস 32 ডিভাইডেড বাই 9 সমান সমান কে মাইনাস 273 ডিভাইড বাই 5। এই লেখাটাই আস্তে করে এভাবে কনভার্ট কিন্তু হয়ে যায়, বুঝতে পারছি? কারণ এটা হচ্ছে দুইটি স্থির বিন্দুর সাপেক্ষে এই সূত্র। তুমি চাইলে আবার একটি স্থির বিন্দুর সাপেক্ষেও কিন্তু স্কেলকে বানাইতে পারো, কেউ মানা করে নাই। কিন্তু তোকে খেয়াল রাখতে হবে যে একটি স্থির বিন্দু যদি বলে এইটা আবার আমি কিভাবে ডিফাইন করব, মানে কোন মোমেন্টকে ডিফাইন করব, এটাকে বলি আমরা ট্রিপল পয়েন্ট অথবা ত্রৈধ বিন্দু। ট্রিপল পয়েন্ট অথবা ত্রৈধ বিন্দু। যেমন ধরো যদি আমরা পানির ক্ষেত্রে বলি, মানে যখন তোমার বরফ, পানি আর বাষ্প তিনটা সহাবস্থান থাকে, একই সাথে থাকে, তখন সেটা কখন হয়? আমরা মোটামুটি জানি এই টেম্পারেচারটা তোমার হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি। এত যদি প্রেসার হয় তখন মানটা হয় মোটামুটি 273.15 বা 16 কেলভিন। মোটামুটি এইটা হচ্ছে তোমার তাপমাত্রা, কিন্তু যখন চাপের মানটা হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি। তাহলে আমরা চাইলে একটি স্থির বিন্দুকে ধরেও ডিজাইন করতে পারি, এই মোমেন্টটাকে ধরে ডিজাইন করতে পারি, কিন্তু তখন একটু সমস্যা হয়, তখন কিছু প্রবলেম আছে। তো তার চেয়ে বেটার আমরা ওইভাবে না গিয়ে আমরা এইভাবে দুইটা স্থির বিন্দুর সাপেক্ষেই চিন্তা করব। এখান থেকে কি কি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করা যেতে পারে? যে বলো কখন সেলসিয়াস এবং ফারেনহাইট এদের মানটা সেম দেখাবে, মানে দুইটা স্কেল এক এক মান বলবে। আবার কখন সেলসিয়াস এবং কেলভিন স্কেলে সেম দেখাবে। আবার আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি যে কখন ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মানটা সেম দেখাবে। এটা কিন্তু একদম জ্ঞানমূলক প্রশ্ন, যদিও এটা সুন্দর অঙ্ক, বাট আমাদের এটাকে মনে রাখা। একটু মনে করে দিই, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সেম হবে -40-তে, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস এবং -40 ডিগ্রি ফারেনহাইট দুইটা আসলে একই তাপমাত্রা বা একই অবস্থাকে নির্দেশ করবে। সেলসিয়াস এবং কেলভিনকে যদি আমি সমান করার চেষ্টা করি, এটা ডিরেক্টলি অ্যান্সার হচ্ছে সম্ভব না। তার কারণ তুমি ভেবে দেখো, সেলসিয়াস এবং ফারেনহাইট সেলসিয়াস এবং কেলভিন কেন সম্ভব না? তার কারণ সেলসিয়াস সাথে যে 273 যোগ করি তখন না তুমি পাবা কেলভিনের মান। তার মানে কখনোই সেলসিয়াস এবং কেলভিন সমান হইতে পারে না। এবার লাস্ট ওয়ান, যে কখন তোমার ফারেনহাইট এবং কেলভিনের মানটা সমান দেখে। এটা মান মোটামুটি আমার যতটুকু মনে আছে 573 দশমিক সামথিং। একটা কাজ করি, আমরা তারপরে একবার চেক দিয়ে নেই। কিভাবে করবো? জাস্ট একটু ক্যালকুলেটর মানটা বসাই দিচ্ছি, তাহলে আমার হয়ে যাচ্ছে। এবার চেক দিয়েই নি, তার হলো কিছু নাই, এক্সাক্ট মানটা করে দেই। আসলে আমরা পরীক্ষার জন্য এক্সাক্ট মান মনে না রাখলেও চলে। জি বলো ভাই কেন? কারণ ধরো 573 দশমিক সামথিং, ওই সামথিং নিয়ে কেউ বদার হচ্ছে না। তুমি যে 573 মনে করতে পারছো ভাই, এটাই তোমার অনেক। ঠিক আছে, যদি সলভ করি, দাঁড়াও আসছে, বাহ ক্যালকুলেটর মরে গেছে, আসতেছে। আচ্ছা আসুক, ততক্ষণ আমি তোমার বাকি কথাগুলো বলি। সেটা হচ্ছে এটা যে তোমাদের পরীক্ষায় এখান থেকে কি কি আসতে পারে, একে সমান বা কনভার্ট করো, এবং আরেকটা ঘটনা হচ্ছে এখান থেকে মাঝে মাঝে আমাকে বের করতে বলা হয় পরিবর্তনের হার, যে কিভাবে তাপমাত্রা বাড়তেছে বা কিভাবে কমতেছে সেটা। আচ্ছা, এই ক্যালকুলেটর একদম মরে শহীদ হয়ে গেছে, অনেকক্ষণ পরে আসবে, আমি লিখে রাখি আপাতত। এখানে উত্তরটা আসে এরকম হওয়ার কথা 573.25। আমার এটা মনে আছে, বাট তারপরও আমি একটু ক্রস চেক দিয়েই নি, কারণ যেহেতু লিখে ফেলবো তোমরা পরে আবার এইটি দেখবা এখনো আসে নাই, মরে গেছে। আচ্ছা আমরা সামনে যাই, তাহলে আসো আমরা একটু দেখে নিই যে কিভাবে পরিবর্তনগুলো করা যাইতে পারে। একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5 আর স্টিম বিন্দু 95, যখন এই থার্মোমিটারে 45 ডিগ্রি দেখাবে তখন ফারেনহাইট স্কেল তাপমাত্রা কত? লিটারালি এখানে অ্যাকচুয়ালি স্কেল দুইটা, একটা হচ্ছে তোমার এই যে নষ্ট থার্মোমিটার। তুমি বুঝবা কেমনে নষ্ট? তার কারণ এ দাবি করতেছে ওর যখন বরফ বিন্দু এই মানটা নাকি 5 ডিগ্রি সেলসিয়াস। 5 ডিগ্রি তাতে কোনো সমস্যা না, সমস্যা তুমি ডিগ্রি সেলসিয়াস কেন বললা? কারণ তোমার তো সেলসিয়াস এটা 0 হওয়ার কথা, তার মানে ও সমস্যা করছে। এবং বাষ্প বিন্দু বা স্টিম বিন্দু
হওয়ার কথা 100, এই বান্দা বলতেছে 95। এইখানেই ঘাপটা পাকছে, যে তার মানে ও অ্যাকচুয়াল না, ও নষ্ট। একে কম্পেয়ার করব কি দিয়ে? যা দিয়ে মন চায় কম্পেয়ার করলেই হইলো, তোমার যেই স্কেল দিয়ে মন চায়। কিন্তু প্রশ্নে বলছে ফারেনহাইট স্কেল তাপমাত্রা কত। তাহলে আমরা জানি ফারেনহাইটের ক্ষেত্রে নিচে মান হচ্ছে 32 আর উপরে মান হচ্ছে 212। এবার ওরা একটা নির্দিষ্ট যে কোনো মোমেন্টকে ডিফাইন করবে। আমি এই নষ্ট থার্মোমিটার দিয়ে কোনো একটা মুহূর্তে যে তাপমাত্রা পাইলাম সেটা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস। বাট অরিজিনালি এটা অবভিয়াসলি 45 টা হবে না, ফারেনহাইট বলবে কিছুটা, সাপোজ এটা আমাকে এফ দেখাবে। ঠিক আছে, ওকে ফাইন। তো যদি এখন আমরা সলভ করার চেষ্টা করি, তাহলে দেখো কি পাবো। আমরা লিখতে পারি এইভাবে, এই ছোট ঘরের ব্যবধান আর এই বড় ঘরের ব্যবধান দুইটা স্কেলের ক্ষেত্রে কিন্তু সমান। তুমি এবার চোখে দেখো, এইটা দূরত্ব মানে লম্বায় যে দৈর্ঘ্য, আর এই যে লম্বার দৈর্ঘ্য অনুপাত কিন্তু এ পাশেও যা ও পাশেও তা। হয়তো মানগুলো আলাদা, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা পড়ে আসছি এইভাবে, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এইটা তুমি লিখবা না। কেন লিখবা না একটু পরে বলতেছি, ভেঙে লিখবা। 212 মাইনাস 32 সমান সমান ওই পাশ থেকে 45 মাইনাস 5 ডিভাইডেড বাই 95 মাইনাস 5। তুমি ভাবতে পারো ভাই কেন লিখলেন না, একটু আগের পেজে তো এখানে লেখাই ছিল সি বাই 5 এফ মাইনাস 32 বাই 9। 9 কেন লিখবো না? তার কারণ এই পাশে হরে কি বসবে তা তো আমি জানি না, তাহলে আমি না জানি কিভাবে এটাকে কাটাকাটি করে ফেলি। তাই আমরা চোখে দেখে এক্স্যাক্টলি যা আছে সেটাকে মাথায় ধরেই কাটাকাটি করব। তাহলে আসো এখন বানানগুলো বসাই। তাহলে এফ মাইনাস 32 ডিভাইড বাই 180 সমান সমান 45 থেকে 5 গেলে কত হয়? এখানে 40, এখন তোমার হচ্ছে 90। তাহলে বেসিক্যালি 4/9 এমন মান পাওয়া যাচ্ছে। এখন যদি আমরা এই 180 ওই পাশে পাঠিয়ে দিই, তা 9 আর 180, তাহলে এফ ইকুয়াল টু 32 প্লাস 4 ইন্টু 180/9। আগে পক্ষান্তরকে লিখে নিলাম, মাইনাস 32 ওই পাশে গেলে যোগ হবে, আর 180 গুণ হবে 4/9 এর সাথে। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, 9 আর 180, 9 2 18, তাহলে 20, 20 আর 32, তাহলে 52। তো ফাইনালি আমরা পেয়ে গেলাম যে প্রকৃতপক্ষে এই মোমেন্টের তাপমাত্রা হচ্ছে 52 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু কোন স্কেলে? আমরা অবশ্যই এটা মাথায় রাখবো যে ভাই তুমি কিন্তু ফারেনহাইট স্কেলে সলভ করছো। সেম ম্যাথকে চাইলে কিন্তু আমরা আবার সেলসিয়াস বা অন্যান্য স্কেলেও সলভ করা ট্রাই করতে পারতাম। হোপফুলি আমি বুঝতে পারছি। তাই চলো এখন আমরা নেক্সট আরেকটা প্রবলেমে যাই। এখানে জিজ্ঞেস করতেছে একটা বস্তুর তাপমাত্রা যদি 100 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে নামানো হয়, সেটা কতক্ষণ হতেছে? সেটা তোমার করা হচ্ছে 50 সেকেন্ডে। তাহলে ফারেনহাইট স্কেলে এটার পরিবর্তনের হার কত হবে সেটা তোমাকে বের করতে হবে। আমি এইটার কথা কিন্তু একটু আগে বলতেছিলাম যে তোমাকে মাঝে মধ্যে পরিবর্তনের হার দিয়েও কিন্তু সলভ করতে বলতে পারে। তাহলে এখন কিভাবে করব? এটাকে আমরা কয়েক ভাবে করতে পারি। আচ্ছা, ক্যালকুলেটর করে আমি দেখলাম যে উত্তর আসছে 574.25। তাহলে আমরা এটাকে ঠিক করে আসি। ওই যে বলছিলাম 573 পয়েন্ট সামথিং, তাহলে এখানে 574.25 এক্সাক্টলি লেখা সুবিধা হবে কি, যখন তোমরা বাসায় পড়বা তখন তোমাদের এই ডাটা ভাবতে হবে না। এই যে আমি একদম চেক করে দিলাম 574.25। ঠিক আছে, পরিবর্তনের হার এটাকে কয়েক ভাবে চিন্তা করা যাইতে পারে। যেমন ধরো তুমি ছিলা 100 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে তুমি নেমে গেছো 35 ডিগ্রি সেলসিয়াস, বৃদ্ধিও পাইতে পারতো। কতক্ষণে ঘটছে? এই ঘটনা ঘটছে 50 সেকেন্ডে। এখন স্যার জানতে চাচ্ছে এই পরিবর্তনটাকে তুমি ফারেনহাইট স্কেলে কনভার্ট করে দাও। দুইটা ওয়ে আছে, সেটা হইতেছে আমরা চাইলে আগে এই মানটাকে কনভার্ট করায় নিতে পারি ফারেনহাইট স্কেলে কত। কিভাবে করব? আমরা জানি c/5 ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এটাকে ইউজ করলে আমরা পাই যাব প্রথম ফারেনহাইট এখানকার মানটা কত। 100 কে বসাই, তাহলে 5 এবং 120, 9 আর 20 কত? 180, আর যদি 32 যে যোগ হয়ে যায় 212। মানে এইখানে ফারেনহাইট স্কেলের মানটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক একইভাবে চাইলে কিন্তু আমরা এখান থেকেও এফ এর মানটাকে বের করতে পারবো। 35 কে বসাই, 35/5, 5 7 35, 7 9 63, 63 সাথে যোগ করতে হবে আমাদেরকে 32, 63
এবং 32 যদি আমরা যোগ করে দেই তাহলে 95, তার মানে তোমার নিচে হচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইট। এখন তুমি চিন্তা করো 212 থেকে 95 এ নেমে আসছো, তাহলে কতটুকু পরিবর্তন হইল? এখানে পরিবর্তনটা হবে বিয়োগফল 212 মাইনাস 95। বড় থেকে ছোট বাদ দাও তাইলে হবে, বেশি চিন্তা করার দরকার নাই। তাহলে যদি এটা 100 হইতো, 5 ঘর বাড়ায় নাও, যদি 100 হইতো তাহলে এখানে কত আসতো? 112 আসতো, 100 বাদ দিলে, বাট 5 ঘর কমাই দিছো, তার মানে 117। তাহলে বিয়োগ করলে পাচ্ছি আমরা 117। তাহলে এইটা হচ্ছে আমাদের তাপমাত্রার পরিবর্তন, কিন্তু জিজ্ঞেস করছে পরিবর্তনের হার। তাহলে কি করব? এটাকে ডিভাইড করে দিব সময়ের সাপেক্ষে। তাহলে এই যে ডেল্টা এফ যে পরিবর্তনটা পাইলাম তাকে সময় দিয়ে ভাগ দিব। তাহলে 117 ডিভাইড বাই 50, আমাদের উত্তর হচ্ছে এত ডিগ্রি ফারেনহাইট পার সেকেন্ড। যে তুমি এইভাবে চেঞ্জ হচ্ছ, হোপফুলি আমি বুঝতে পারছি। 5 সাথে 35, 63 আর 32। এখন এত যে কষ্ট করলা, জিনিসটাকে এভাবে না করেও আরো ইজিলি করা যেত। কেন? তার কারণ তোমাকে প্রশ্নে যদি বলতো 100 থেকে 35 এ যে নামানো হইলো, এইটা না বলে যদি তোমাকে বলতো যে সাপোজ আমরা 30 ডিগ্রিতে কনভার্ট করলাম, এটা না বলে বলল 30 ডিগ্রি কমায় দিলাম, কিন্তু এক কথা না। এ কথা মানে হচ্ছে তুমি যদি ধরে নাও আদি তাপমাত্রা C1 আর নতুন তাপমাত্রা C2, তুমি C1 এবং C2 দুইটাই জানো, তুমি সেখান থেকে বের করতেছো F1 এবং F2, সেটা একটা কথা। আর ডিরেক্টলি বলতাম যে না, C1 থেকে C2 এদের মধ্যে ডিফারেন্সটা কত, অর্থাৎ ডেল্টা সি যদি বলতাম, তো দেখো তো 100 আর 35 পার্থক্য কত হয়? 65 ডিগ্রি সেলসিয়াস। ধরো তোমাকে প্রশ্নে বলা আছে 65 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো বা কমাই দিব, শুরু কত শেষ কত আমি জানি না, এইটা বললাম। এবং এই ঘটনা করছে কতক্ষণে? 50 সেকেন্ডে। তাহলে বের করো যে ফারেনহাইট স্কেলে ব্যবধান কত। তখন কিন্তু আমরা কনভার্সন করতে পারতামই না, তখন কিভাবে অঙ্কটাকে করা যাবে সেটা হচ্ছে আমাদের মেইন প্রশ্ন। এইভাবে যখন কনভার্টটা করছিলাম C-0/5 এবং F-32 ডিভাইডেড বাই 9, কনভার্ট যখন করছিলাম, এটা ভালো করে চিন্তা করো, উপরে তুমি কি করতেছিলা? তুমি আসলে উপরে ব্যবধানগুলোকে চিন্তা করতেছিলা। এই জন্য C-0 কে আমরা ডেল্টা সি আর F-32 কে আমরা ডেল্টা এফ এভাবেও চাইলে লিখতে পারি, কোনো সমস্যা নাই। অথবা কেউ চিন্তা করতে পারো এইটাকে যে আমরা দুই ভাগে ভাগ করি, অর্থাৎ একবার C1/5 F1-32/9, এটা একবার। আর দ্বিতীয়বার আমরা লিখবো আবার C2/5 সমান সমান F2-32/9। এভাবে ধরে আমরা বিয়োগ করব, যা মন চায় করো, তুমি ঘুরে ফিরে আসলে এই জায়গাতেই আসবা। অর্থাৎ মেইন কথা হলো লবে থাকবে আমাদের সি বা এফ এর পরিবর্তন, আর নিচে হবে আমাদের কত ঘরের অনুপাত, 5 ঘর না 9 ঘর, সেটা। তাহলে এখন যে মানটা বসাই দিই, দেখো উত্তরটা কিন্তু মেলা উচিত। তাহলে ডেল্টা সি কত? 100 থেকে 35, তা হচ্ছে 65। তাহলে 65 ডিভাইডেড বাই 5 ইনটু 9 সমান সমান হচ্ছে আমাদের ডেল্টা এফ। তাহলে ভাই বলো দেখি যে 65 আর 5 এর অনুপাত কত হবে? তাহলে 5 10 50 আর 3 5 তোমার হচ্ছে 15, মানে 5 13 65। তো এখানে গুণ করব আমরা 13 তার সাথে 9 কে। দেখো গুণ করে 3 নং 27 এ 7, হায় থাকে 2, 9 কে 9 117। তাই দেখো এখানে তোমার পার্থক্য ছিল 117 ডিগ্রি ফারেনহাইট, ওখানে কিন্তু পার্থক্য আসছে 117 ডিগ্রি ফারেনহাইট। তাই কোনটা বেশি ইজিয়ার? এত কষ্ট করাচ্ছে এটা বেশি ইজিয়ার না? তাই আমরা এইভাবে আগাবো। তো এটা হচ্ছে আমাদের ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন, কিন্তু প্রশ্নে চাইছিল পরিবর্তনের হার। তাই কি করব? ডেল্টা এফ টা বের করা হয়ে গেলেই তাকে সময় দিয়ে ভাগ দিব। বুঝতে পারছি? এখন তোমার ইচ্ছা যে তুমি কিভাবে মান টান বের করে প্রতিবার ক্যালকুলেট করে কষ্ট করে বের করবা, নাকি একবারে অনুপাত ধরে বের করবা। আমি হলে বলবো অনুপাত ধরেই বের করো, এটা কি বেশি ফাস্ট না? অথবা তোমাকে স্যার কনফিউজ করতে বলেই দেয় তাপমাত্রা পার্থক্য এত হইলে কনভার্ট করো, বোথ কেসে কিন্তু আমি লাভজনক অবস্থায় আছি। বুঝতে পারছি? ঠিক আছে, তো চলো সামনে আগাই আমরা। কিছু প্রবলেম সলভ করা যাক। কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ দিবে? দেখো এইটাই কিন্তু একটাই বলতেছিলাম যে কেলভিন এবং ফারেনহাইট কখন সেম হয়, 574.25। আমি না হয় 573 মনে রাখছিলাম, সমস্যা কি? কাছাকাছি তো, তাই না? হয়ে গেল। কোন তাপমাত্রা, আচ্ছা এটা সলভ করে কিভাবে সেটা আমি বলে দেই। সেটা হলো যে F-32 ডিভাইডেড বাই 9 সমান সমান
কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। যেহেতু সমান সমান তাপমাত্রায় দেখাবে, তাই আমরা এফ আর কে দুইজনের পরিবর্তেই এখানে এক্স বসাবো, অর্থাৎ এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 9 সমান সমান এক্স মাইনাস 273 ডিভাইড বাই 5। আমরা এইভাবে ধরে আগাবো এবং পেয়ে যাবো মানটা। তো এটা কিন্তু মুখে মুখে করতে গেলে অ্যাকচুয়ালি খবর হয়ে যাবে, সো এটা এই জন্য ক্যালকুলেটরে আগে থেকে করে আমাদের একটু মুখস্থ রাখা উচিত, বুঝছো? সো আমরা এই অঙ্কটা কিন্তু একটু আগেই বলতেছিলাম যে এগুলা মনে রাখলে আমাদের জন্য সুবিধা। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ দিবে? তার মানে আমরা সেলসিয়াস সমান সমান ফারেনহাইট সমান সমান এক্স এভাবে লিখবো। তাহলে c/5 ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এটাকে বসে কাটাকাটি করলেই পেয়ে যাও মানটা 40 না মাইনাস 40। এখানে উত্তরটা হবে মাইনাস 40, প্লাস আর মাইনাস এক কথা না, যার জন্য যেটা আমরা সেটা এখানে পিক করব। ওকে, সামনে আগানো যাক। উষ্ণতামিতিক ধর্ম সম্পন্ন বস্তুর উদাহরণ কোনটি? কৈশিক নলের রক্ষিত পারদ, হ্যাঁ থার্মোমিটার, হিট দিলেই উঠে যায় আবার কমাই দিলে নেমে যায়। প্লাটিনাম তার, অবশ্যই। তাপযুগলের পরিবাহী তার, ঠিক আছে। সবগুলি অ্যাকচুয়ালি উদাহরণ, কারণ তাপমাত্রার সাথে প্রত্যেকেরই কালার বা দৈর্ঘ্য কিছু না কিছু বদলাচ্ছে। এটাকে বলি আমরা উষ্ণতা মিতিক ধর্ম। অ্যাকচুয়ালি এই ধর্মকে ইউজ করেই তোমার একটা স্থির বিন্দুর সাপেক্ষে থার্মোমিটারকে ডিজাইন করা যায়। তো ধরো যদি আমরা উষ্ণতা ভিত্তিক ধর্ম এটাকে এক্স দিয়ে প্রকাশ করি, এটা কোন তাপমাত্রায়? ট্রিপল পয়েন্টে বা ত্রৈধ বিন্দুতে। এটা পুরাপুরি ডিপেন্ড করবে কি তাপমাত্রার উপরে, মানে ত্রৈধ বিন্দুর তাপমাত্রার উপরে। যেমন ধরো ত্রৈধ বিন্দুর তাপমাত্রায় একটা বস্তুর যে রোধ তার মান হচ্ছে ধরে নাও 10 ওহম, তাহলে অন্য যে কোনো তাপমাত্রায় তার কি রোধের মানটা বাড়তেও পারে কমতেও পারে, বাট পরস্পরে তো সমানুপাতিক, তাই না? যে কোনো তাপমাত্রায় রোধের মানটা সমানুপাতিক। তাহলে আমরা এই দুইটাকে যদি অনুপাত করি, অন্য যে কোনো মোমেন্টে যে বৈশিষ্ট্য ডিভাইডেড বাই ত্রৈধ বিন্দুতে যে বৈশিষ্ট্য সমান সমান অন্য যে কোনো মোমেন্টে যে তাপমাত্রা ডিভাইড বাই ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। এই অনুপাত দিকে বের করে ফেলতে পারবো না? ঐকিক নিয়ম, একটা কলমের দাম 10 টাকা হলে 50টা কলমের দাম কত? এটা হচ্ছে একটা স্থির বিন্দুর সাপেক্ষে, এবং সেটা অবশ্যই আমরা ত্রৈধ বিন্দুকে নিয়ে কাজ করি। বাট এটা কোন ত্রৈধ বিন্দু? এইটা তোমার হচ্ছে যে পানির ক্ষেত্রে ত্রৈধ বিন্দু, বুঝতে পারছো? এখন তুমি যদি চাও এটার ক্ষেত্রে অক্সিজেন বা অন্য যে কোনো গ্যাসের ক্ষেত্রে কিন্তু কাজে লাগাইতে পারবা, ঠিক আছে। তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি পরিবর্তন হলে ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত হবে? একটু আগে এটাকে নিয়ে কিন্তু কথা বলতেছিলাম যে ডেল সি এবং ডেল্টা এফ, তাই না? লিখে লিখে বলি তখন সুবিধা হবে। তাহলে ডেল্টা সি সমান সমান 5 ডিগ্রি। এখন জিজ্ঞেস করছে ভাই তাহলে ডেল্টা এফ কত? এটা আমাদের নিজেদেরই পারা উচিত। একটু আগে বলছিলাম যে c/5 সমান সমান f মাইনাস 32 ডিভাইড বাই 9। যখন ডেল সি মানটা 5 বসাই, 5 5 কাটাকাটি হয়ে যাবে আর 9 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে উত্তরে শুধুমাত্র আমাদের 9 ডিগ্রি ফারেনহাইট। খুবই ইজি জিনিস, কিন্তু প্র্যাকটিস করলেই মোটামুটি পাওয়া যাবে। ওকে, বুঝতে পারছি আমরা। এবার যাই রাজশাহী ইউনিভার্সিটি 14-15 একটা প্রবলেমে। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিনে একই মান পাওয়া যাবে? এটা কিন্তু আমরা একটু আগে বলছিলাম এটা কখনোই সম্ভব না, কারণ সেলসিয়াসের সাথে 273 কে যোগ করার পরে পাওয়া যায় কেলভিন। এটা কখনোই পসিবল না যে কোনো সংখ্যাকে 273 দিয়ে যোগ করলে সেই সংখ্যায় আসে, ইম্পসিবল। তাপমাত্রার এক স্কেল হতে আরেক স্কেলে পরিণত করার সম্পর্ক কোনটি? আচ্ছা, মনে আছে জিনিসটা কি ছিল? সেটা হচ্ছে যে কোনো তাপমাত্রার মান মাইনাস যখন তোমার বরফ বিন্দু হবে, মানে আইস পয়েন্ট, ডিভাইড বাই যখন বাষ্প হবে মাইনাস আইস পয়েন্ট। ওই যে যে কোনো তাপমাত্রা হতে বরফ, বাষ্প হতে বরফ, এই যে অনুপাতটা প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে সেম থাকতে হবে। চেক দাও এরকম কোথায় লেখা আছে? সো পাট পাট পাট, ঠিক আছে, মাইনাস নিম্ন, ঊর্ধ্ব ঊর্ধ্ব তো হবে না, সো অ্যান্সার একটাই। সো যে কোন তাপমাত্রা থিটা মাইনাস বরফ বিন্দু ডিভাইড বাই বাষ্প বিন্দু মাইনাস বরফ বিন্দু, ঊর্ধ্ব আর নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে। সো অ্যান্সার হবে অ্যান্সার এখানে বি, বাকিগুলো ভুল, ঠিক নাই।
এবার এতক্ষণ যে পড়াইছিলাম তোমাকে সিম্পল জিনিসটাই সুন্দর করে এখানে সামারি করে দিয়ে দেওয়া আছে, কারণ বাকি পেজগুলোতে অনেক বেশি লেখালেখি। সো তুমি যদি চাও জাস্ট এই জায়গাতে এসে একবার দেখলেই হবে যে আমরা এতক্ষণ ধরে কি পড়াইলাম, এবং দেখো কালার চেঞ্জ করে করে তোমাদেরকে বুঝে দেওয়া আছে কি কি আমাদের লাগবে বা কি কি আমাদের দরকার নাই। ওকে, সামনে আগাইতে পারি। এবার যাবো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। খেয়াল করে দেখো, এখানে শুধুমাত্র সূত্রের পার্ট থেকেই মোটামুটি রিসেন্ট ইয়ারে কিন্তু প্রশ্ন এসে বসে আছে। মানে আমরা যে অনেক হাই লেভেলে ম্যাথ করতেছি ব্যাপারটা কিন্তু তা না, সূত্রটাকে ধরেই চাইলে বেসিক ম্যাথ দেওয়া যায়, কিন্তু যদি ব্যাখ্যা না বুঝো বেসিক ম্যাথে আটকায় যাবা। তাহলে আসো আগে আমরা একটু থিওরি পার্ট থেকে বোঝার চেষ্টা করি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি নিয়ে কাজ করে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের উদ্দেশ্যই হচ্ছে শক্তিকে সংরক্ষণশীলতার সাথে কন্ট্যাক্ট করা। অর্থাৎ আমরা জানি, এভাবে বলা ঠিক না যদিও, আমি আবার ক্লিয়ার করে বলি, শক্তি অলওয়েজ সংরক্ষিত, যাই দিব তাই পাবো। ওইটার সাথে এই গ্যাসের শক্তির মধ্যে কন্ট্যাক্ট করানো বা সিম্পলি একই জিনিস, এটা ক্লিয়ার করে দেওয়া। এখানে ডিকিউ, ডিইউ, ডিডাব্লিউ কোনটা কি জিনিস সেটা বুঝতে হবে। ডিকিউ হচ্ছে, কিউ মানে তোমার তাপ শক্তি, এটা বাড়তেও পারে কমতেও পারে। ইউ মানে অভ্যন্তরীণ শক্তি, বাড়তেও পারে কমতে পারে। আর কৃত কাজকে আমরা লিখতেছি এখানে ডিডাব্লিউ দিয়ে, সেটাকে আমরা চাইলে আবার পিডিভি দিয়েও ভেঙে লিখতে পারি। মেইন ঘটনা হইলো এই জায়গাতে যেটা, তুমি কি কোন সিস্টেমে তাপ শক্তি দিবা নাকি নিবা, এই ব্যাপারটা কি তুমি এখানে ক্লিয়ার করতে পারতেছো, এবং তার সাথে বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে তাকে আমরা প্লাস এবং মাইনাস দিয়ে ব্যাখ্যা করতে পারি। জিনিসটা যদি এইভাবে চিন্তা করতে পারো যে ধরো আমাদের কাছে একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারের উপরে এই যে এখানে তোমাকে পিস্টন দেওয়া আছে, এবং ধরলাম সিলিন্ডারের ভিতরে আমরা কিছু পরিমাণের একটা নির্দিষ্ট সংখ্যক মোলের গ্যাসকে নিচ্ছি, এবং আমরা এখানে সবকিছুকে আদর্শ গ্যাস দিয়ে চিন্তা করতেছি। যদি এই সিলিন্ডারটার নিচ থেকে আমরা এখন তাপ দেওয়া শুরু করি, মানে হিট দেওয়া শুরু করি, তাহলে কি অবস্থা হবে? অবভিয়াসলি গরম হবে। কিন্তু গরমটাকে আমরা এভাবে খাঁটি বাংলা না বলে আরেকটু বুঝার চেষ্টা করি। যখন নিচ থেকে আমি তাপশক্তি ওকে দিচ্ছি, তার মানে কি এই সিস্টেমের ভিতরে তাপশক্তি প্রবেশ করতেছে। এই যে তাপশক্তি ওর ভিতরে প্রবেশ করতেছে, তার মানে ওর ভিতরে তাপটা বৃদ্ধি পাচ্ছে। ভিতরে তাপশক্তি যখন বৃদ্ধি পায় বা সিস্টেম যখন গ্রহণ করে, সেটাকে আমরা ডিরেক্টলি বলি এই যে ধনাত্মক পার্ট, যে সিস্টেমের ভিতরে তাপশক্তি দেয়া হইলো বা ও রিসিভ করলো। কিন্তু ধরো যদি আমরা একটা গরম সিলিন্ডারকে পরিবেশে রেখে দেই, আমরা কোনো হিট দিব না, তখন কি হবে? এই সিলিন্ডারের বয় থেকে তাপশক্তি পরিবেশে মুক্ত হয়ে যাবে না, তখন এটা হবে সিস্টেমের তাপ হারানো বা ডিকিউটা হয়ে যাবে নেগেটিভ। ওকে, এবার চিন্তা করি, যখন আমরা তাপশক্তি দিচ্ছি, সেই তাপশক্তি দিলে কি হচ্ছে? যেই তাপশক্তি দিলাম এটাকে আমরা চাইলে ডিকিউ এভাবে লিখতে পারি। সেটা দুইটা ভাগে বিভক্ত হবে। একটা হবে এই যে ভিতরে আমার গ্যাসীয় কণাগুলো আছে, সেই কণাগুলা নিজের আগে কিছু শক্তি সঞ্চয় করবে, এটাকে বলি আমরা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। এটা কিছু পরিবর্তন হবে। অভ্যন্তরীণ শক্তির মধ্যে কি কি থাকতে পারে? ভাইব্রেশন থাকতে পারে, ঘূর্ণন থাকতে পারে, চলন গতি হইতে পারে। তো এই যে তার শক্তিগুলো, সে প্রথমে এই শক্তিকে বৃদ্ধি করে, কারণ যেহেতু আমি ওকে এনার্জি দিচ্ছি, ও আগে নিজের ভিতরে এই অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবে। বৃদ্ধি করা হয়ে গেলে তারপরে ও কিছু কৃত কাজ করবে। সেটাকে আমি কিভাবে বুঝবো? আমি দেখতে পারবো যে ওই গ্যাসটা এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে, এই যে তোমার সিলিন্ডার যে পিস্টনটা, এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে এইভাবে উপর দিকে উঠায় ফেলতেছে। তার মানে যখন দেখবো যে সিলিন্ডারের পিস্টনটা উপরে উঠে আসতেছে, অর্থাৎ গ্যাস নিজে চাপ দিয়ে এই কাজটা করতেছে, এটাকে বলবো আমরা ধনাত্মক কাজ, মানে গ্যাস নিজে করলো বা সিস্টেম নিজেই কাজটা করলো। কিন্তু যদি উল্টা হইতো, যে যদি এই পিস্টনটাকে আমি নিজে চাপা দিয়ে নামাই দিতাম, তাহলে কিন্তু সিস্টেমের উপরে কৃত কাজ হইতো এবং ওইটা হয়ে যাইতো নেগেটিভ। ঠিক আছে, তো আমরা আশা করি এখান থেকে বুঝতে পারছি যে প্লাস এবং মাইনাস বলতে কি বোঝায়। বৃদ্ধি পাইলে পজিটিভ, কমে গেলে নেগেটিভ। সিস্টেম নিজে করলে পজিটিভ, সিস্টেমের উপরে করলে নেগেটিভ। এই তো সিম্পল ব্যাপার হচ্ছে এই এতটুকুই। ফাইন। এখন এই পিডিভি কিভাবে হইলো? তুমি চাইলে এটা খুব ইজি চিন্তা করতে পারো, অথবা পিডিভির সাথে তুমি আরেকটা কাজও মাথায় রাখতে পারো। সেটা হইলো, আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান সমান এনআরটি। তাহলে যদি আমি স্থির চাপেই চিন্তা করি, তাহলে স্থির চাপে মানে পি বদলাবে না, কিন্তু আয়তন তো বদলাইতেই পারে। মোল সংখ্যা বদলাবে না, সার্বজনীন গ্যাস ধ্রুবক এটাও তো বদলাবে না,
কিন্তু তাপমাত্রা তো চাইলেই বদলাইতে পারে। তার মানে আমরা চাইলে পিভি সমান এনআরটি এখান থেকে এইটাও দাবি করতে পারি যে কৃত কাজের সূত্র এন আর ডি টি এভাবেও কিন্তু লেখা যাইতে পারে। কিভাবে? এই যে এখান থেকে দেখাই দিলাম যে পিভি সমান এনআরটি, তাই ওইখান থেকে পিডিভি মানে এন আর ডিটি এটাও কিন্তু লেখা যেতে পারে। ডিফারেন্সিয়েট করে আমরা এটা বলতে পারি তাপমাত্রার পার্থক্যের সাপেক্ষে কৃত কাজ আমরা এক্সপ্লেইন করতে পারি। ঠিক আছে, তাহলে এখন দেখি একটু আগে বলতেছিলাম যে ভাই অভ্যন্তরীণ শক্তি কথা মানে কি, মানে ডিইউ বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ওর ভিতরে যা আছে মানে ওর ইন্টারনাল এনার্জি, এটাকে কিভাবে করতে পারি, যতটুকু গতিশক্তি আছে আর যতটুকু বিভব শক্তি আছে পুরাটার যোগফলকে আমরা বলতে পারি ওর অভ্যন্তরীণ শক্তি। কিন্তু হ্যাঁ, যখন আমরা আদর্শ গ্যাস নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা কোনো বিভব শক্তি নিয়ে কথা তুলি না, তখন বলি বিভব শক্তি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, আমরা শুধুমাত্র গতিশক্তি নিয়ে কথা বলি। এখন এটার ভিতরে কিন্তু আরো কিছু ব্যাপার-স্যাপার থাকবে। বলছিলাম ঘূর্ণন থাকতে পারে, ভাইব্রেশন থাকতে পারে, ট্রান্সলেশন মানে জাস্ট রৈখিক গতি এগুলোও থাকতে পারে। তার কারণ কি, আমরা অ্যাকচুয়ালি যে বাস্তব গ্যাসের কথা বলি এদের ভিতরে আকর্ষণ বিকর্ষণ এক্সিস্ট করে, মানে ইন্টারেকশন এক্সিস্ট করে। সো এখান থেকে আসে বিভব শক্তি আর এগুলোকে বলি আমরা গতিশক্তি। তোমরা এই জিনিসটাই ফিজিক্স ফার্স্ট পেপারে অবশ্যই আদর্শ গ্যাসে পড়ে আসছো, ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা মনে আছে? এই জন্যই ক্লাসের শুরুতেই বলতেছিলাম যে আদর্শ গ্যাসের সাথে এই চ্যাপ্টার কানেকশনটা কোথায়, এই জায়গাগুলো আস্তে আস্তে আসবে। এই জন্য কিন্তু যখন আমরা আদর্শ গ্যাস বলবো তখন আমরা অ্যাট্রাকশন রিপালশন এগুলোকে বাদ দিয়ে দিব, শুধুমাত্র রোটেশন ভাইব্রেশন ট্রান্সলেশন এগুলাকে আনবো। ইভেন তোমাদের সিলেবাসে ভাইব্রেশনটাও নাই, কেন? তার কারণ এই ভাইব্রেশন হওয়ার জন্য তাপমাত্রা অনেক বেশি হইতে হয়, অতি উচ্চ তাপমাত্রা। তো নরমাল রুম টেম্পারেচারে বা নরমাল তাপমাত্রায় এই ভাইব্রেশনে তেমন কোনো প্রভাব পড়ে না। তাই আমরা শুধুমাত্র ঘূর্ণন আর তোমার রৈখিক এই দুই গতিকে নিয়েই ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা এফ এর কথা বলে থাকি। একটু মনে করে দেখো, তোমরা অবশ্যই পড়ে আসছো আদর্শ গ্যাসে এফ এর যে মানগুলো হয়, মানগুলো ছিল ৩, ৫ এবং ৬। একটু মনে করে দেখো, পড়ে আসছো কিন্তু। ৩ কার জন্য ছিল এক পারমাণবিক গ্যাস, ৫ কার জন্য দ্বিপারমাণবিক গ্যাস এবং ৬ কার জন্য ত্রি বা বহু পারমাণবিক গ্যাস, তাই না? পড়ে আসছি কিন্তু আমরা এই মানগুলো। এবং এটা মনে থাকার কথা যে একজন ছিল ব্যতিক্রম, সেটা কোনটা? কার্বন ডাই অক্সাইড। তার কারণ কার্বন ডাই অক্সাইড ত্রি বা বহু পারমাণবিক হইলেও এর গঠনটা কিন্তু সরল রৈখিক। এই জন্য কার্বন ডাই অক্সাইডকে তোমায় চাইলেও ত্রিতে ফেলতে পারবা না, তোমাকে ওকে এখানে ৫ ধরেই সলভ করতে হয়, কারণ গঠনটা সরল রৈখিক, ও কিন্তু ব্যতিক্রম। ঠিক আছে, আমরা এটা ডিটেইলস আদর্শ গ্যাসের চ্যাপ্টারে পড়ে আসছি, তাই আমি এখানে এটা নিয়ে আবার কথা বলতেছি না। সামনে গাই আমরা। তো দেখো এখানে আমরা একটা বেসিক অ্যাপ্রোচ দেখতেছি যে কিভাবে কাজ করে। এটা একটা অ্যানিমেশনের মতোই ছিল, যে ধরো যদি আমরা এখানে এইটাকে ঘুরাই এইভাবে, মানে এইভাবে যখন এটা ঘুরতেছে তখন কি হবে, যখন এটা ডান দিকে ঘুরতেছে প্রথমে এই পিস্টনটা নিচে নামতেছে, আর যখন এটা এই পাশে উঠে যাচ্ছে তখন পিস্টনটা কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে। সো বেসিক্যালি পিস্টনটা একবার চাপা দিচ্ছে, একবার উঠে যাচ্ছে, চাপা দিচ্ছে, উঠে যাচ্ছে, তাই না? এখন এইটা কি বাস্তবে আমি ঘুরাবো? না, এটাকে অ্যাকচুয়ালি বাস্তবে আমি ঘুরাবো না। ব্যাপারটা এরকম, আমি যে নিচ থেকে হিট দেওয়া শুরু করি তাহলে কি হবে, এই সিলিন্ডারটার ভিতরে এই যে এই পিস্টনটা আছে যে মুভ করতে পারে, কিছু নির্দিষ্ট পরিমাণের গ্যাস রাখা আছে। তাহলে এখন যে আয়তন, আদি আয়তনটা হচ্ছে V1, আমি এখন নিচ থেকে কোনো হিট দেই নাই। যখনই হিট দেওয়া শুরু করব, এই যে মোমবাতি দেখো জ্বালাই দিলাম, মানে হিট দেওয়া শুরু করলাম DQ, এবং পজিটিভ কেন? তার কারণ আমি হিট দিচ্ছি, সিস্টেম নিচ্ছে। তখন কি হবে, এই যে আদি আয়তন ছিল V1 এখন এটি বৃদ্ধি পেয়ে গেল V2। কিভাবে? পিস্টনের যে ক্ষেত্রফল তা কিন্তু বদলায় নাই, ক্ষেত্রফল কিন্তু কনস্ট্যান্ট আছে, কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে, এইটার মাথা একটু উপরে উঠে গেছে। মানে ধরো ছিল এই লেভেলে, চলে আসছে এই লেভেলে, তাহলে পিস্টনটা যতটুকু উপরে উঠে গেল সে কি বললো ছোট হাতের ডি বলতে পারি, ধরো বললাম ছোট হাতের ডি। তাহলে আয়তনের পরিবর্তনটা কিভাবে বের করব? তাহলে আয়তনের পরিবর্তনটা হচ্ছে ক্ষেত্রফল তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু তোমার এখানে দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা কাজ করি, এই দৈর্ঘ্যকে ডি দিয়ে লিখলে তুমি কনফিউজ হয়ে যাবা, এটাকে আমরা লিখি এইভাবে, ডি
এক্স, মানে ধরলাম উপরে এক্স অক্ষ, তাহলে ক্ষেত্রফল ইন্টু যতটুকু উপরে উঠে গেল সেটা হচ্ছে আমাদের এখানে আয়তনের পরিবর্তন। তাহলে যে এখান থেকে বলি আমাকে কৃতকাজটা বের করে দাও তো, তাহলে কৃতকাজটা হবে পি ইন্টু ডিভি। এখন বুঝতে পারছো যে এইভাবে আসলে আসছে যে তুমি যখন তাপ দিচ্ছ ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে না, বাট গ্যাসের তো এখানে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ডিভি হওয়ার জন্য উপরে ডিএক্স হচ্ছে, ওই ডিএক্সটাই আবার কৃতকাজকে ইন্ডিকেট করাই দিচ্ছে, ফোর্স ইন্টু ডিস্টেন্স এখান থেকে আসছে। ঠিক একইভাবে আমি যখন মোমবাতি নিভাই দেই ও আবার আগের জায়গায় ব্যাক আসবে, সো বাড়বে কমবে বাড়বে কমবে, এইটি প্রসেস। যে তুমি যখন হিট দিবা এটা উপরে উঠবে একদিক ঘুরাবে, আবার যখন হিট তুমি সয় দিবা নিচে নামবে আরেক দিক ঘুরবে, অর্থাৎ আমি চাইলে এই হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জি কনভার্ট করতে পারি, আবার চাইলে মেকানিক্যাল এনার্জি দিয়েও কিন্তু আমি হিটে ব্যাক আসতে পারি। যাক, এখানে টার্গেট ওঠে না, এখানে টার্গেটটা হচ্ছে হিট থেকে কিভাবে আমরা মেকানিক্যাল এনার্জিতে যাইতে পারবো। এবং এখানে অবশ্যই আমি যে টোটাল এনার্জি সাপ্লাই দিব তার একটা পার্ট আগে গ্যাসের ভিতরে অভ্যন্তরীণ শক্তির মধ্যে ব্যয় হবে, এবং তারপরে বাকি যা থাকবে সেটা দিয়ে এই পিস্টনটা উঠানামা করবে বা সিম্পলি আমাদের কৃতকাজটা হবে। ঠিক আছে, সবাইকে ভেঙে লিখলাম পিডিভি, কিন্তু মনে রাখবো অবশ্যই আগে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, মানে নরমালি এটা হবে, তবে স্পেসিফিক কেসে নাও হইতে পারে, ওটা একটু পরে আলোচনা করব। তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, এটা মেইন প্রবলেমটা কি বা সীমাবদ্ধতা কি, এটা কিন্তু আমাদের ভাবার দরকার আছে। কারণ যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়েই সবকিছু ব্যাখ্যা করা যাইতো তাহলে তো আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে লাগতো না, তাই না? প্রথম সূত্রের মধ্যে আমি কি পাচ্ছি? প্রথম সূত্র শুধু আমাকে এইটা বলতেছে যতটুকু এনার্জি আমি দিব সেই এনার্জিটা বিভিন্ন রূপে রূপান্তরিত হবে, দ্যাটস ফাইন। কিন্তু ও একবারও বলতেছে না কাজ যে হবে তার গ্যারান্টি কি, অর্থাৎ তুমি যে তাপ শক্তি দিলেই তুমি কাজ পাবা তার গ্যারান্টি কি। অর্থাৎ তুমি জ্বালানি দিলা কৃত কাজ পাইলা, দ্যাটস ফাইন, কিন্তু যদি এখন আমি নিজে মোটরসাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাই তাহলে কি আমি জানি ব্যাক পাবো? এইটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা ও বলতে পারে না। ও খালি আমাকে বলতে পারে যে কিভাবে এনার্জি কনভার্টটা হচ্ছে, বাট উল্টা পাশে আসতে পারবেও কিনা এইটা নিয়ে কিন্তু ওর কোনো আইডিয়া নাই। ঠিক সিমিলারলি কোন ঘটনা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে আর কোনটা ঘটাইতে হবে এটাও কিন্তু ওর ক্ষেত্রে বলা পসিবল হয় না। যেমন বরফ গলে পানি হবে নাকি পানি তোমার জমে বরফ হবে, এটা কিন্তু ক্লিয়ার করতে পারে না। বুঝতে পারছি? এটা বোঝার জন্য আমার আরেকটা সূত্র দরকার পড়ে যাবে। ইভেন আরো প্রবলেম আছে। প্রথম সূত্র কোনোভাবেই এটা বলতে পারে না, মানে কোনো শর্ত আরোপ করতে পারে না যে একটা ইঞ্জিন বছরের পর বছর কি কাজ করতে পারবে নাকি কোনো এক সময় নষ্ট হইতে পারে। অর্থাৎ যে কোনো যন্ত্র কাজ করার কি কোনো শর্ত আছে কিনা এইটাও সে ক্লিয়ার করতে পারে না। কথা বুঝতে পারছি? সো এই তিনটা বেসিক প্রবলেম দেখা যায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, ওইটা ঠিক করার জন্য আনবো আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এটা আমরা পরবর্তী ডিসকাস করব, এই জায়গাতে আমরা আনতেছি না, পরে ক্লাসে আসবে সেটা। এখন আমরা ছোট অঙ্কে চলে আসি। আমাদেরকে বলা হচ্ছে স্থির চাপে ৮ গ্রাম হাইড্রোজেন ১০ থেকে ১৫ তাপমাত্রায় উন্নীত করতে বহিস্থ কাজের পরিমাণ বের করো। চাপ তো স্থির, এটা কাজ করি। আমাদেরকে বলা আছে হাইড্রোজেন যে ভর এটা তোমার ৮ গ্রাম, তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা এই নাম বের করতে পারি কিভাবে? ব্যবহৃত ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে এখানে মানটা কত আসে? হাইড্রোজেনের কিন্তু আণবিক ভর এখানে ১ গ্রাম না, ২ গ্রাম। তো তুমি যখন ৮ কে ভাগ দাও ২ দিয়ে হয়ে গেল ৪। তাহলে মোট সংখ্যা হচ্ছে আমাদের এখানে 4। প্রথমে আমরা এইটা। ঠিক আছে। এখন দেখো তাপমাত্রার পার্থক্য ডেল থিটাও বলতে পারো, আবার তুমি চাইলে ডেল্টা টিও বলতে পারো, তুমি ডিটিও বলতে পারো। সবই আসলে এক কথা, কোনো পার্থক্য নেই। এটা কত? ১০ থেকে ১৫। তাহলে ৫ ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন মানেও যা, ৫ কেলভিনের পরিবর্তন মানেও তা। কোনো সমস্যা নাই। তাহলে কৃত কাজের সূত্র কি? কৃত কাজ তো হচ্ছে ডিডব্লিউ সমান সমান পি ডিভি, অথবা একটু আগেই বলছিলাম আমরা চাইলে পিডিভি কে এনআরডিটি এভাবে কিন্তু লিখে ফেলতে পারি, তাই না? এখন এন এর মানটা কত? এখানে তোমার এন এর মানটা হচ্ছে 4, আর এর মান কত? 8.314, আর ডিটি তাপমাত্রা পার্থক্য কত? 5। তার মানে এটা বলতে পারি 20 ইন্টু 8.314। যদি তুমি গুণ করতেই চাও আগে তুমি শূন্যটাকে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু 83.14। এবার
লাস্ট কাজ জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে দশমিকের পরে 14 হয়ে গেল 28, 3 হয়ে গেল 6, 8 হয়ে গেল 16। এটা হচ্ছে আমাদের জন্য কৃতকাজ। তবে মজার বিষয় হচ্ছে তুমি এটাকে এত কষ্ট করে না লিখে জাস্ট এই লাস্ট লাইন থেকে ডিরেক্টলি বললেই পারতা যে ভাই আপনার যে বহিস্থ কাজটা হবে এটা হবে 20 ক্যাপিটাল আর একটু ফাঁকা রেখে জুল। কেন এইভাবেও তুমি লিখতে পারতা, তার কারণটা হচ্ছে আর তো এটা গ্যাস কনস্ট্যান্ট, এটা কখনোই বদলাচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা চাইলে এটাকে 20 আর দিয়েও রাখতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। হোপফুলি আমরা বুঝতে পারছি। চলো সামনে আগাই। তো ওখানে গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ থেকে বলতেছে কৃতকাজ বের করো, আর একটা কোনো ক্লু দেয় নাই। এখন হুট করে ভাবতে পারো যে ভাই একটা গ্রাফ কই শুরু কই শেষ এর কিচ্ছু ক্লিয়ার করতেছে না, খালি এই একটা বিন্দু আর এই একটা বিন্দু আছে এবং সরল পথ, কিন্তু আমি কি নিচে নামবো না উপরে উঠবো তাও তো ক্লিয়ার করে নাই। এটা কাজ করি, আমি ক্লিয়ার করে দিই। ধরলাম এটাকে আমরা একটা বিন্দু এ, এটা একটা বিন্দু বি, তাহলে আমরা এখানে কাজ বের করব দুইবার। একবার আমরা বের করব যদি এ থেকে বি এর দিকে যাই তখন কৃতকাজ কত, তো আরেকবার আমরা বের করব যে উল্টা হয় যদি আমরা বি থেকে এর দিকে যাই তখন কি হবে। তুমি ভাবতে পারো ভাই একই কথা না, না একই কথা না, পার্থক্য আছে, এই জন্য আমরা দুইবার করব। প্রথমে যদি আমরা এ থেকে বি এর দিকে যাই, একবার চিন্তা করো তো এ থেকে বি এর দিক তুমি যখন যাচ্ছ এইভাবে, আমরা কালার চেঞ্জ করে দেই, এই যে এ থেকে বি এর দিক যাচ্ছ, নিজের কাছে প্রশ্ন করো তো তোমার কি আয়তন বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে। এ তে আয়তনের মান তোমার হচ্ছে 40 আর বি তে আয়তনের মানটা হচ্ছে 80। তার মানে যখন আমি এ থেকে বি তে যাচ্ছি আমরা কিন্তু এটা বলতে পারি যে ডিভি বা আয়তনের যে পরিবর্তন এটা পজিটিভ। কিন্তু যদি আমরা বি থেকে এর দিকে যাইতাম তখন আয়তনের পরিবর্তনটা কেমন হয়, তখন কিন্তু আয়তনের পরিবর্তনটা হয় নেগেটিভ। তার মানে অঙ্ক করার আগেই আমি অন্তত এটা বুঝে গেছি এ থেকে বি তে যাওয়া এটা ধনাত্মক কৃতকাজকে মিন করে, আর বি থেকে এ তে আসা এটা ঋণাত্মক কৃতকাজকে মিন করে। সো আয়তন বৃদ্ধি পাওয়া মানে পজিটিভ, আয়তন হ্রাস পাওয়া মানে নেগেটিভ। একটু তো আমরা গেস করতেই পারতেছি। তাহলে এখন আসো আমরা একটু বের করার চেষ্টা করি যে কিভাবে কাজটা করব। আমি তো মোল সংখ্যাও জানি না, এখানে গ্যাসের নামও জানি না, তাপমাত্রাও জানি না, আমি কিছুই জানি না। আমি খালি জানি বিভিন্ন পয়েন্টে প্রেসার ভলিউম আর কিছু আমার আইডিয়া নাই। এটাকে বোঝার জন্য তুমি একটু এইভাবে চিন্তা করতে পারো যে যখন আমরা কৃতকাজটা বের করতেছিলাম তখন আমরা কিভাবে বলতেছিলাম, চাপের সাথে আয়তনের পরিবর্তনকে চিন্তা করতেছিলাম। একটু ক্যালকুলাসের ভাষায় যদি আমরা চিন্তা করি তা আমার টোটাল কৃতকাজ কিন্তু আসলে একটা চাপের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র আয়তনের পরিবর্তনকে ইন্টিগ্রেট করে যাওয়া পাওয়া যাবে, সেই জিনিসটাকেই বোঝাচ্ছে, তাই না? আমি টোটাল কাজটাকে বের করতেই চাই আর কি। তা ধরো তো যদি আমাকে একটা গ্রাফ দেওয়া থাকে এইভাবে, এখানে ধরো ওয়াই অক্ষে পি দেওয়া আর ধরো তোমাকে এক্স অক্ষে এখানে ভি দেওয়া, আর ধরো এইটার গ্রাফটা যে কোনো একটা বক্র কার্ভ আমাকে এরকম দেওয়া আছে, তাহলে আমি আসলে এটা কি বুঝতে পারতেছি, আমরা চাইলে এইটাকে কি এভাবে অ্যাজিউম করতে পারতেছি না যে ভাই ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স এরকম কিছু আমাকে বলতেছে, অথবা এক্স ডিওয়াই, তার মানে এক্স অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এই যে এক্স অক্ষর মান এখান থেকে এই পর্যন্ত, তাহলে এক্স অক্ষের মান এইখান থেকে এই পর্যন্ত, কথা অ্যাকচুয়াল মিনিং হলো আদি আয়তন থেকে শেষ আয়তন পর্যন্ত। যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, আমরা কি আসলে এই যে এই কার্ভের নিচে যে ক্ষেত্রফলটা আছে আমরা কি আসলে ইন্টিগ্রেট করলে এটা পাবো না? আর ম্যাথে পড়ে আসা কথা যে যখনই আমরা কোনো ফাংশনকে ইন্টিগ্রেট করি, যার সাপেক্ষে ইন্টিগ্রেট করি তার ওই অক্ষের সাথে গ্রাফটার কতটুকু ক্ষেত্রফল সেটা আমরা বের করতে পারি। তো এই জায়গাটা আমাকে বুঝাই দিবে কৃতকাজের মান। বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হইলো তুমি এখান থেকে কৃতকাজ পাবা ডিডাব্লিউ অর ডাব্লিউ, ওকে সমস্যা নাই। প্যারাটা হইতেছে পজিটিভ না নেগেটিভ এটা বুঝবো কেমনে? এটা বুঝার জন্য তুমি দেখবা আয়তন বাড়ছে না কমছে। তাহলে একটা কাজ করতে পারি, আমরা এখন বলতে পারি যে ভাই মেইন সলিউশন হলো যদি কৃতকাজ বের করতে চান তাহলে আপনাকে এখানে এরিয়া বের করতে হবে, তারপর যা করেন করেন। কিন্তু এরিয়াটা কি ভাই নিব? এরিয়া তো এখানে পি এর সাথেও নেওয়া যাবে আবার ভি এর সাথেও নেওয়া যাবে। তুই চিন্তা করো কৃতকাজ কার সাপেক্ষে হয়? আয়তনের পরিবর্তনের সাপেক্ষে। তাই তুমি এখানে যে কাজটা করবা সেটা হলো আয়তনের অক্ষের উপরে আগে লম্বা লম্বা
দাগ দাও। এই যে আয়তনের অক্ষের উপরে এরকম লম্বা লম্বা দাগ দিলাম। এটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে আমাদের V2। তাহলে এই দুই আয়তনের ভিতরে যতটুকু এরিয়া পাওয়া যাবে সেটা হবে আমাদের উত্তর। সো বেসিক্যালি এই জায়গাটুকু হচ্ছে এই যে গ্রিন কালার দিয়ে মার্ক করতেছি, এইটা হবে আমার জন্য ক্ষেত্রফল। আশা করি তোমাকে বুঝাই বলতে পারছি যে আসলে কেন ক্ষেত্রফলটাকে আমরা এভাবে আঁকলাম, কারণ ইন্টিগ্রেশনটা যার সাপেক্ষে হবে সেই অক্ষের সাথেই ক্ষেত্রফলটা নিতে হবে কার্ভের জন্য, অন্য কোনো অক্ষের উপরে নেওয়া যাবে না, সেটা অন্য কিছু মিন করবে। এখন আমরা চাচ্ছি এই সবুজ কালারের ক্ষেত্রফলটা বের করতে। কিভাবে বের করতে পারি? চিত্র থেকে তো বের করা যায়। একটা কি সুন্দর ট্রাপিজিয়াম শেপ হয়ে গেছে না? তা ট্রাপিজিয়াম শেপের জন্য ক্ষেত্রফলের সূত্র কি ছিল? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো এই বাহুর মান কত? 8 একক। আর এই লম্বা বাহুর মান কত? 5 একক। তার মানে সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 8 যোগ 5 ইন্টু কি মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে V1 থেকে V2 এটা হচ্ছে মধ্যবর্তী লম্ব দূরত্ব। 40 থেকে 80 কত ঘর আগাইছো? 40 ঘর আগাইছো, তাই গুণ করলাম 40। একটা ছোট ইস্যু আছে, সব ঠিক লিখছি শুধু একটা জিনিস বাদে, সেটা হইলো একক। এখানে আয়তন সিসি আর এখানে চাপ কিলো প্যাসকেল। তাহলে এদেরকে আগে ভদ্র বানাইতে হবে। কিলো প্যাসকেল মানে কি? 1000 প্যাসকেল। আর সিসি কথার মানে কি? সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার কিউবকে যদি মিটার কিউব করো তাহলে কি হবে? 100 কে ভাগ দিব, আবার কিউব করতে হবে। তাহলে 2 শূন্য 3 বার পাওয়ার -6 মিটার কিউব। এই দুই বান্দাকে আবার গুণ দিতে হবে। তাহলে যাই বের করছো তার সাথে 10 টু দি পাওয়ার 3 এবং 10 টু দি পাওয়ার -6 দুইটা মানকে গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে যে আমি আলটিমেটলি অ্যান্সারটা এখান থেকে বের করতে পারবো। তাহলে আসো বের করি। 2 48 20, 8 5 কত হয়? 13। 13 আর 20 গুণ করলে কত হয়? 26। আর একটা শূন্য আছে, শূন্য পয় লিখতেছি। 3 আর 1 শূন্য মানে 4 শূন্য। 4 থেকে 6 কে বাদ দিলে পাওয়ার -2। তাই 26 ইন্টু 10 টু দি পাওয়ার -2। -2 মানে কি? 2 ঘর আগায় যাব, তাহলে 0.26 এত জুল। ঠিক আছে? তাহলে আমি কিভাবে গুণ করলাম? 8 5 এ 13 আর 2 দিয়ে 4 কে কাটলে কত হয়? 2। 13 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 26। একটা শূন্য, তিনটা, চারটা শূন্য, 6 থেকে 4 বাদ দেওয়া মানে 2 শূন্য, কিন্তু মাইনাস 2 ঘর আগে গেলাম, তাহলে 0.26 জুল। খালি পার্থক্য হলো একটা হবে পজিটিভ আর একটা হবে নেগেটিভ। তাহলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? যখন এ থেকে বি যাব এইটা হবে আমাদের পজিটিভ 0.26 জুল। ঠিক আছে? আর যখন আমরা বি থেকে এ যাব তখন হবে আমাদের একই মান বাট নেগেটিভ 0.26 জুল। কারণ কি ভাই, এক জায়গায় তোমার আয়তন বাড়তেছে আর এক জায়গায় আমাদের আয়তন কমতেছে। এই তো সিম্পল ব্যাপার স্যাপার। আমাদের মেইন প্রবলেম হয় কি, আমরা বুঝি না তা না, বাট আমরা একটু গ্যাঞ্জাম পাকাই ফেলি। এবার সেম টপিকের উপরে আমরা আরেকটা ম্যাথ সলভ করতে পারি। এখানে দেখো একটা আবদ্ধ ক্ষেত্রফল দিয়ে রাখছে এবং দিয়ে বলতেছে কৃতকাজ বের করো। একটু আগে গ্রাফটা দেখো তো, এটা কিন্তু মুক্ত ছিল আর এবার কিন্তু আবদ্ধ হয়ে গেছে। আবদ্ধ হলে কেমনি কি? ওই একই কথা, আমরা ক্ষেত্রফলই বের করব, বাট প্যারাটা হইতেছে এই জায়গাতে তোমাকে এখন যে কাজটা করতে হবে সেটা শুধুমাত্র এই বদ্ধ জায়গার জন্য করতে হবে। তুমি এই বদ্ধ জায়গার বাহিরে যেতে পারবা না। এইখানে যতটুকু এরিয়া আছে এটা হবে আমাদের জন্য উত্তর, আর বাকিটা আমি হিসাবে আনতে যাব না। একদিকে ভালো, বদ্ধ হয়ে গেলে তোমার কনফিউশন থাকবে না যে ভাই আমি কোন অক্ষরে চিন্তা করব। কিন্তু প্যারাটা খাইতেছে আরেক জায়গাতে এসে, সেটা হইতেছে যে এটা কেমন ক্ষেত্রফল। এটাকে দেখতে কি এলিপস বা উপবৃত্তাকার মনে হচ্ছে না? একটু ম্যাথের কথা মনে করো তো ভাই। উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র ছিল পাই এ বি। আশা করি মনে আছে। তাহলে পাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা না, এ আর বি নিয়ে মাথা ব্যথা, যে এ কোনটা আর বি কোনটা। 0.2 থেকে 0.8 কত ঘরের ব্যবধান? 6 ঘরের ব্যবধান। আর এই পাশে তোমার 9 থেকে 5 কত ঘরের ব্যবধান? 4 ঘরের ব্যবধান। তাহলে এ কোনটা আর বি কোনটা? অর্ধেক। অর্ধেক। এই যে সেমি মেজর অ্যাক্সিস, সেমি মাইনর অ্যাক্সিস।
ওই যে বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ পড়ছি না, তাহলে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ধরলাম এটা হচ্ছে এ আর ধরলাম এটা হচ্ছে বি, তাহলে এর মান কত হবে 0.6 এর অর্ধেক হবে, তাহলে 0.6 কে অর্ধেক করলে হয় 0.3, আর বি কত হবে 0.4 এর অর্ধেক, তাহলে 0.4 কে অর্ধেক করলে হয় 0.2, তাহলে কত হয় ভাই গুণ করলে 3 2 6, বাট থামু, আগে চেক দাও একক ঠিক আছে কিনা, কারণ সব খেয়াল করি এককটাই ভুলে যাই, এটা মিটার কিউব, ওকে টেনশন নাই, মিটার কিউব মানে ঠিক আছে, কিন্তু এই জায়গায় ঘাপলা এটা কিলো প্যাসকেল, তার মানে 1000 প্যাসকেল, তাই তুমি যেই মানটাই পাইছো তাকে আবার মাল্টিপ্লাই করতে হবে 1000 দিয়ে, এইবার যে তুমি উত্তর পাবা জুল এককে। প্রতিবার আমরা একক চেক করতে ভুলে যাই। তাহলে বাচ্চারা 3 আর 2 গুণ করলে কত হয় 6 হয়, আর একটা পাইকে রাখতে পারি, বাট 3 আর 2 দুই জনেরই কি এক ঘর মানে দুই ঘর আগে দশমিক আছে, তাহলে 10 পাওয়ার 3 দুই ঘর বাদ দাও থাকে এক ঘর, তাহলে 60 পাই, এখানে কৃতকাজের মানটা হবে 60 পাই এত জুল, আর ভাঙার দরকার নাই, অনেক ভাঙছো, পাই মানে 3.1416। একটা কোশ্চেন উঠতে পারে ভাই আমরা তো মান বের করা শিখলাম, কিন্তু এই কাজটা কি পজিটিভ নাকি নেগেটিভ, মানে কৃত কাজটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক, এইটা কিভাবে বুঝবো? আচ্ছা ফাইন, এটা বোঝার নিয়মটা হচ্ছে এইটা ঘুরতেছে কিভাবে, মানে এই চক্রটা কি অ্যান্টি ক্লকওয়াইজ নাই ক্লকওয়াইজ, সেখান থেকে বোঝা যায়। এরকম চাক্রিক যদি হয় সেটা যেমনই হোক না কেন শেপ, এই চাক্রিক যদি হয় শেপটা যেমনই হোক না কেন, যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে কাজ হবে পজিটিভ, এটা মনে রাখবা যে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে কাজ হবে পজিটিভ, আদারওয়াইজ বুঝে গেছো, আদারওয়াইজ মানে নেগেটিভ হবে যে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি। সো এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের ভি। ওকে সামনে আগাই, এটা কাজ করতে পারো, বাসায় চিন্তা করতে পারো কেন ক্লকওয়াইজের ক্ষেত্রে এটা পজিটিভ হইলো আর কেন অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ হইলো, এটা হিন্ট দেই। এখানে তুমি যখন চিন্তা করবা এই কার্ভটাকে দুই ভাগে ভাগ করবা, একটা হচ্ছে উপরের অংশ আর একটা নিচের অংশ, এবার চিন্তা করবা কার এরিয়া বেশি, উত্তর পেয়ে যাবা। একটু চিন্তা করো, সব বলতে মজা হইলো না, এটা চিন্তা করো। আচ্ছা এবার এই প্রবলেম থেকে কি সলভ করতে হবে, একটা আদর্শ সিস্টেমকে এ বি সি এ মানে চক্র ঘুরায় আনছে, এবং তখন কি করছে নেট 5 জুল শক্তি দেওয়া হইল, যেহেতু শক্তি দিছি তাই ডিকিউ মানে পজিটিভ 5 জুল। এখন তোমাকে বের করতে বলতেছে সি এ পথে কৃত কাজ কত। সব সময় মনে রাখবা যখনই একটা চক্র একবার ঘুরে আসে, দেখতে এমন হোক আর দেখতে এমন হোক, তার মানে অন্তস্থ শক্তির পরিবর্তন হবে 0। এটা অলওয়েজ মনে রাখবা যে চক্র হইলেই সাইকেল হইলেই একটা কমপ্লিট সাইকেল হোক আর 5টা কমপ্লিট সাইকেল হোক, অভ্যন্তরীণ পরিবর্তন হবে 0, মানে আগের জায়গায় ব্যাক আসছি। তাহলে বলতে পারি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, অর্থাৎ আমরা দাবি করতে পারি এখানে টোটাল যে কৃত কাজটা হবে সেটা অ্যাকচুয়ালি 5 জুলই হবে। কিভাবে, এই মানটাকে বসাই দিলাম, তাই টোটাল কৃত কাজ আমার 5 জুল হবে। কিন্তু কাজকে তো ভাঙ্গা যেতে পারে, এই কথা মানে কি স্টেপ কয়টা, স্টেপ 3টা, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, 3টা স্টেপ না, তার মানে কাজ কয়টা হবে, এই 3টা স্টেপ হবে। একটা ছোট ইস্যু আছে, সেটা হইলো এখানে দেখো প্রেসারকে কই দিয়ে রাখছে, প্রেসারকে কিন্তু এখানে দিয়ে রাখছে নিচে, তো নরমালি কিন্তু আমরা প্রেসারকে এভাবে এক্স অ্যাক্সিসে আঁকি না। আচ্ছা দিছে দিছে সমস্যা নাই, জাস্ট মাথায় রাখলাম একটু কেয়ারফুল হতে হবে। স্টেপ কয়টা, এ বি, বি সি, সি এ, 3টা স্টেপ। তাহলে বলতে পারি টোটাল কৃত কাজ মানে হচ্ছে এইটা 3টা স্টেপে, এ বি, বি সি আর তোমার হচ্ছে সি এ সমান সমান যোগ করলে আসবে 5, সবগুলো মিলেমিশে। দেখো তো এখানে কি এমন কোন জায়গা আছে যেখানে কাজ হবে না, দেখো তো এক দেখায় বোঝা যায় কিনা যে এই লাইনটা কাজ হবে না। কাজ কখন হবে না, যদি কমন সেন্সে আসি, যে যদি আয়তনের পরিবর্তন না হয়, কারণ কি দেখো ভাই ডি ডাব্লিউ সমান সমান সিম্পল ভাষায় বললে পিডিভি, যদি কোনো কারণে আয়তনের পরিবর্তনটা 0 হয় তখন কৃতকাজ কি হইতে হবে 0 হইতে হবে না, কারণ শেষ তো হয়নি, আয়তন চেঞ্জ হয়নি। তো দেখো তো এই যে আয়তনের অক্ষে 2 লেখা আছে, দেখো তো আয়তনের অক্ষে 2 লেখা আছে, আমি যদি এই বি পয়েন্ট থেকে সি পয়েন্টের দিকে অগ্রসর হই,
এই যে বি পয়েন্ট থেকে সি পয়েন্টের দিকে যদি অগ্রসর হই, একবার নিজেই চিন্তা করো তো কি ঘটনা ঘটতেছে। এটা হলো বি পয়েন্টের আয়তন 2, সি পয়েন্টেরও আয়তন 2। তাহলে বিসি অংশে কি কোনো আয়তনে পরিবর্তন হয়? হয় না। তাহলে বিসি অংশে কোনো কাজ হওয়া উচিত? হবে না। তাহলে বিসি অংশে কাজ হয়ে গেল 0। এক দেখাতেই দেখলাম যে ভাই এটা কিন্তু হবে 0। এবার আসো, আমাকে তো আগেই বলছে সি এ পথে কাজ কত বের করতে হবে। এবি পথে কিছু করা যায় কিনা। এবি পথ কোনটা ভাই? এই যে এইটা, এ থেকে বি, এইভাবে এটা আমি জিগজ্যাগ করে আঁকলাম। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে এ বি পথে কৃত কাজ কত, এটা আমাকে সবুজ কালারের পথের জন্য কাজটাকে বের করতে বলতেছে। একটু মনে করে দেখো তো, আমরা যেই পথে কাজ জানতে চাই সেই পথের ক্ষেত্রফলটাকে বের করলে হয়ে যাবে না? যদি এই চিত্রটাকে নিজেই একবার আঁকার চেষ্টা করি, এইভাবে ওয়াই অক্ষে পি নিব আর এক্স অক্ষে ভি নিব। তুমি একটু এবিটাকে বোঝার চেষ্টা করো তো। এ বিন্দুর জন্য দেখো চাপের মানটা কত? 10। তো ধরলাম এখানে চাপের মান তোমার হচ্ছে 10। এ বিন্দুর জন্য আয়তন কত? 1। ধরলাম যে এইটা আমাদের এ বিন্দু, যা এখানে আয়তনটা হচ্ছে 1, এবং এইটা কোথায় আগায় যাবে? এ থেকে বি এর দিকে এইভাবে আগায় যাব। তাহলে বি পয়েন্টের জন্য আয়তন কত? 2। তাহলে বি পয়েন্টের আয়তন হচ্ছে আমাদের এখানে 2। এই যে আমি এ থেকে বি এইভাবে আগায় গেলাম। এরপর আমরা বি থেকে সি একটু নিচে এভাবে নেমে আসব। এই যে বি থেকে সি, কিন্তু সি পয়েন্টের জন্য চাপ কত? জানি না। আর তারপরে আমরা সি থেকে এ এইভাবে আমরা আগায় আসবো। তো দেখো তো ভাই, উপরের চিত্রটাকে আমরা আঁকতে পারছি না? খালি সমস্যা সেই জায়গাতে যে সি বিন্দুর জন্য চাপের মানটা কত এটা কিন্তু আমি জানি না। যদি জানতাম তো কাজ তো একবারই হয়ে গেছিল। আচ্ছা, আমরা মেইন টার্গেটে ব্যাক করি। আমার দরকার এবি পথে কৃত কাজ কত সেটাকে বের করা। কিভাবে করতে পারি? এ আর বি, এই যে এ থেকে লম্ব টানবো, বি থেকে লম্ব টানবো। তাহলে দেখো তো ভাই, এ আর বি এর নিচে যে ক্ষেত্রফলটা হবে, এই টোটাল ক্ষেত্রফলটা কত? একটু নিজে দেখো তো। এবি পথের নিচে যে ক্ষেত্রফল আঁকি, এটা কি এই পুরা ক্ষেত্রফলটা কভার করে ফেলে না? আমি আবার বলতেছি, এবি এই পথের নিচে, এবি শুধুমাত্র এবি, তার নিচে কি পুরা ক্ষেত্রফলটা চাইলে কভার করতে পারে? তাহলে এবি অংশের জন্য যে বিকৃত কাজ বের করতে চাই এই চিত্র হতে, ডাব্লিউ এ বি, তাই ক্ষেত্রফল মানে কত? এখানে এই লম্বাটা হচ্ছে 10 ঘর, আর ডান দিক কত ঘর আগাইছে? 1 থেকে 2 মানে 1 ঘর আগাইছে। তাহলে এবি পথে কৃতকাজ কত হচ্ছে? এ পথে কৃতকাজ হচ্ছে 10। কিভাবে বুঝলাম? চাপের মান প্যাসকেলে আছে, আয়তনে একক পরিমাণ মিটার কিউবে আছে। তার মানে আমি যদি এবি পথের জন্য এই মানগুলোকে বসায় দেই ঠিকঠাক মতো, তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। এখানে কৃতকাজের মানটা আসছে 10 জুল। প্লাস নাকি মাইনাস হবে? এ থেকে বি ডান দিকে আগাচ্ছ, আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাই এটা হবে পজিটিভ। তাহলে আমরা বুঝে গেছি যে ভাই এখন যে মানটা বসাই, এটা হচ্ছে পজিটিভ 10 যোগ সি এ পথের কাজ সমান সমান 5। তাহলে ফাইনালি যে পক্ষান্তর করি, সি এ এই পথে কাজ আসলো আমাদের 5 থেকে 10 বাদ দিলে -5 জুল। এবং ঠিক আছে, যা আসছে আসছে। কিভাবে? যদি আমরা একটু খেয়াল করি, সি থেকে এ তুমি বাঁকা পাশে আসতেছো না, মানে ভি এর উল্টা পাশে তুমি আসতেছো, তাহলে ভি এর উল্টা পাশে আসলে কাজ তো মাইনাস হওয়ারই কথা। তাই চিত্র দেখে যা মনে হচ্ছে আমার মানেও তাই আসছে। খালি এটা বলতে পারো যেরকম চাকরিক ধরে এতগুলো স্টেপ তো করা কোনো দরকার ছিল না। অ্যাকচুয়ালি এখানে আমি কোন ডাটাই নেই আমার কাছে, এই জন্য আমাকে পার্ট বাই পার্ট সলভ করেই আসতে হয়েছে। কোনো শর্টকাট ছিল না। তুমি যেটাকে DW দিয়েও লিখতে পারো, তুমি ডাব্লিউ দিয়েও লিখতে পারো, কোনো মাথা ব্যথা নাই। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি সমস্যা কোথায়। এবং মনে রাখবো, চাকরিক যদি হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হইতে হবে। এখন কিছু এমসিকিউ সলভ করা যাক। শক্তির নিত্যতা সূত্র তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়? যা দিব তাই পাবো। প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটা? ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, কিউ ইউ ডাব্লিউ। এই যে এটা, বাকিগুলো কিন্তু মিলতেছে না। কোন সিস্টেম পরিবেশ থেকে 8 জুল তাপ শক্তি শোষণ করে? যা তুমি নিচ্ছ এটা কি বলবা? পজিটিভ ডিকিউ নিচ্ছ, অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পাচ্ছে, পজিটিভ ডিইউ। তাহলে পরিবেশের উপর কৃত কাজ কত? তাহলে পরিবেশের উপর কৃত কাজ মানে সিস্টেম তো নিজেই কাজ করবে, তো এখানে আমাদের কৃত কাজ ডিডাব্লিউ, এটাও হবে
পজিটিভ। তাহলে কি করতে পারি? আমরা জানি যাই শক্তি ও নিবে ও 2 ভাগে ভাগ করবে, dq সমান du প্লাস dw। তাহলে কৃতকাজটা কি হবে? কৃতকাজটা হবে আমার কাছ থেকে 800 টাকা নিল, নিয়ে 500 টাকা নিজে খেয়ে ফেলছে। তাহলে 800 থেকে যদি 500 কে বাদ দেই, যা থাকবে ওই বাকিটাই হবে ওর দ্বারা কৃত কাজ, 300 জুল। তাহলে এই বান্দা কত কাজ করলো? এই বান্দা কাজ করলো তোমার 300 জুল পরিমাণের। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। কিন্তু সাইন গুলা বি কেয়ারফুল, সাইন ঠিক মতো বসাবা, মানে বিপদ আছে। উত্তর 300 জুল, মানে নিলো, বাড়লো তাহলে প্লাস, আজই ছাড়লো বা কমে গেল তাহলে মাইনাস। তাপগতিবিদের প্রথম সূত্র নিচের কোন দুইটা বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করে? তাপ ও বল, কাজ ও বল, তাপ এবং কাজ, বল ও শক্তি। ভাই কমন সেন্সে দেখো, বল কাজ বল শক্তি, এগুলো তো লজিক্যাল না। এখানে তোমার হচ্ছে তাপ এক প্রকার শক্তি, কাজও এক প্রকার শক্তি, তার মানে এটা তাপ এবং কাজকে নিয়ে চিন্তা ভাবনা করে। ফাইন। তাপগতিবিদের প্রথম সূত্রের গাণিতিক রূপ কোনটা? কিউ কে ভাঙলে ইউ আর ডাব্লিউ পাবো, কই আছে? এটা। সো ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত কোন সূত্রেরই বিশেষ রূপ? শক্তির নিত্যতার। এবার চিন্তা করে দেখো, আমরা কিন্তু এখানে অঙ্কগুলা করছি সিম্পল, কিন্তু আসে পরীক্ষায় কি ঘুরে ফিরে সেই জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আসে। ওকে, সামনে যাওয়া যাক। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে মেইনলি অঙ্কটা আমি তোকে শিখাই দিলাম অ্যাডভান্স লেভেলের জন্য, যে উড়াধুরা গ্রাফ দিলেও যেন ঘুরে ঘুরে সলভ করতে পারি। বাট পরীক্ষায় কি আসে? পরীক্ষায় আসবে দিন শেষে এটা কোন সূত্র, কি কাজে লাগে, এগুলা সাথে কোনো দোষ দেখি না। কিন্তু কেন অঙ্কগুলা করাইলাম? ঢাকা ভার্সিটির রিটেন পরীক্ষা আসলে, বা ধরো কোনো কোশ্চেন খারাপ হতো না, কি করবা? আমাকে বুঝতে হবে না? তো এই জন্য আমি চার্ট ধরে ধরে সময় নিয়ে দেখাইলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। বাসায় ভালো করে প্র্যাকটিস করো, হোপফুলি কারো কোনো সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।